হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচারের দুটি ইম্পর্টেন্ট পার্ট নিয়ে। যে দুটি পার্ট আমরা বাকি রেখেছিলাম। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি না, কৃষ্ণ বস্তুর বিকিরণ অর্থাৎ কি ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে আলোচনা করব এবং আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ কি ফটো ইলেকট্রিক এফেক্ট, এই দুটা টপিক সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, এবং এর ডিটেলস আমরা আজকের ক্লাসে জেনে নেব। এবং তোমাদের এখানে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে কি না, তোমরা যে ব্ল্যাক বডি রেডিয়েশন তোমরা ক্লাস 11 ফিজিক্সে পড়বে, ফিজিক্সের নবম অধ্যায়ে তোমরা হচ্ছে তাপীয় সঞ্চালনের মধ্যে এই টপিকটা সম্বন্ধে পড়বে তোমরা ফিজিক্সে। এবং ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের ক্লাস 12 এর ফিজিক্সের জন্য। তোমাদের ক্লাস 12 এর ফিজিক্সের তোমরা হচ্ছে কি তোমার ইউনিট 7 এর প্রথম চ্যাপ্টারটা কোয়ান্টাম তত্ত্বের মধ্যে তোমরা হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে পড়বে। অর্থাৎ কি তোমরা যদি আজকের ক্লাসটা খুব ভালো করে করো, তাহলে কিন্তু পারো যে এক ঢিলে দুই পাখি, অর্থাৎ কি দুটাই হয়ে যাবে। তোমার কেমিস্ট্রিতেও পড়া হয়ে যাবে, প্লাস তুমি হচ্ছে কি ফিজিক্সেও তোমার এই টপিকগুলো জানা হয়ে যাবে। তাহলে তুমি কি ফিজিক্সেও পড়া হয়ে যাচ্ছে, প্লাস কেমিস্ট্রি পড়া হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে তোমাকে বলবো যে আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকে ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলবো যে আমরা এই দুটি টপিক নিয়ে হঠাৎ করে কেন আলোচনা করছি, বা এই দুটি টপিক আমাদের কি প্রয়োজন পড়লো বা কি ব্যাখ্যা করছে। দেখো, আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছিলাম বা আমরা দেখেছি যে লাইট অর্থাৎ কি আলোর দুই ধরনের নেচার আছে, সেটা আমরা পড়েছিলাম, তাই তো? যে কি কি পড়েছিলাম না, একটা বলেছিলাম আলোর তরঙ্গ নেচার আছে অর্থাৎ কি ওয়েভ নেচার আছে, এবং আলোর কি নেচার আছে না পার্টিকেল নেচার বা কণা নেচারও আছে, তাই না? আমরা যেমন পড়েছিলাম ওই যে ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব পড়েছিলাম, এবং আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়েছিলাম। এই দুটো তত্ত্ব থেকে আমরা বলেছিলাম লাইটের কি আছে না ডুয়াল নেচার আছে, সেটা আমরা পড়েছিলাম। এবার আজকের ক্লাসে আমরা কি করব না, ওই যে লাইটের কণা নেচার অর্থাৎ কি পার্টিকেল যে নেচার আছে, সেটা আমরা আজকের এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ফটো ইলেকট্রিক এফেক্ট সম্বন্ধে যদি ভালো করে জেনে নিই, তাহলে আলোর যে কণা নেচার আছে সেটা আমরা পুরোপুরি বুঝে যেতে পারবো বা সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো। দেখো, ম্যাক্সওয়েলের যে তরঙ্গ তত্ত্ব ছিল, সেই তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা আলোর বিস্তার, তারপর হচ্ছে কি তোমার ব্যতিচার, তারপর হচ্ছে বিচ্ছুরণ, এই সমস্ত ঘটনাগুলো ব্যাখ্যা করলেও আমরা কিন্তু ওই যে তোমার এই ব্ল্যাক বডি রেডিয়েশন এবং হচ্ছে কি তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, এই দুটি তত্ত্ব আমরা কিন্তু ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব দিয়ে এক্সপ্লেন করতে পারিনি, তাই না? এবার আজকে আমরা কি করব না, প্রথমে এই ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে ভালো করে পড়বো এবং ফটো ইলেকট্রিক এফেক্ট সেটা পড়বো, এবং সেটাকে কিভাবে তোমার হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ কি প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, সেই তত্ত্বটা দিয়ে আইনস্টাইন কিভাবে সেটা ব্যাখ্যা করেছিলেন সেই সম্বন্ধে আমরা আলোচনা করে নেব। দেখো, কৃষ্ণ বস্তু বিকিরণ সম্বন্ধে শুরু করার আগে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার কৃষ্ণ বস্তু অর্থাৎ কি ব্ল্যাক বডি বিষয়টা কি জিনিস। দেখো, কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি আমরা কাদেরকে বলবো, যে সমস্ত বস্তু বা যে সমস্ত পদার্থ ও কি করতে পারে না লাইটের বা তোমার তরঙ্গের কি করতে পারে না জিরো থেকে, অর্থাৎ কি তরঙ্গ দৈর্ঘ্যের সব তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কেও শোষণ করতে পারে। কি বললাম, যে সমস্ত বস্তু ও জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত প্রতিটি কম্পাঙ্কের বলতে পারো বা প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকে শোষণ করতে পারবে। একরকম ভাবে ও যেহেতু একটা ভালো শোষক, একরকম ভাবে ও কি করবে না হচ্ছে কি ভালো বিকিরক পদার্থ হবে। অর্থাৎ কি যে সমস্ত পদার্থ সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যকে ও শোষণও করতে পারবে এবং কি করতে পারবে না আবার বিকিরণও করে দিতে পারবে, সেই সমস্ত বস্তুকে আমরা কি বলবো না তোমার হচ্ছে কি আদর্শ কৃষ্ণ বস্তু বলবো। তাহলে বুঝতে পেরেছো তাহলে কৃষ্ণ বস্তু কাকে বলবো। এবার প্রকৃত কৃষ্ণ বস্তু কিন্তু তেমন পাওয়া যায় না, তবে ভূষকালি এবং হচ্ছে কি প্লাটিনাম ব্লক, এগুলো হচ্ছে কি তোমার একটা কৃষ্ণ বস্তু হিসেবে ব্যবহার করা যেতে পারে। ভূষকালি সে হচ্ছে গিয়ে তোমার আপাতিত যে লাইটটি তার 96% শোষণ করতে পারে। একরকম ভাবে ও প্লাটিনাম ব্লক সে 98% তোমার কি করতে পারে না আলোটা শোষণ করে নিতে পারে। তো তাই জন্য এই দুটি তোমার ভালো একটি কৃষ্ণ বস্তু বলতে পারো। তো তাছাড়াও যে কোনো বস্তু তোমার আদর্শ কৃষ্ণ বস্তু না হলেও তারাও কিন্তু একটা কি করতে পারে ব্ল্যাক বডি রেডিয়েশনের মতো কাজ করে, ঠিক আছে? যেটা আমরা লোহাকে যদি গরম করা হয় সেটা দিয়ে আমরা কৃষ্ণ বস্তু বিকিরণটা এক্সপ্লেন করব। লোহাও একটা কৃষ্ণ বস্তু বিকিরণের মতো আচরণ করবে, তো সেটা সম্বন্ধে আমরা এই কৃষ্ণ বস্তু বিকিরণের মধ্যে আলোচনা করব। তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন বা বিকিরণের ক্ষেত্রে ম্যাক্সওয়েল কি বলেছিল একটু ভেবে দেখো তো। কি বলেছিল ম্যাক্সওয়েল না, ম্যাক্সওয়েল বলেছিল
যে যখন কোন একটা সোর্স থেকে এনার্জি সোর্স থেকে এনার্জিটা বিকিরণ হবে তখন সেটা কি হবে না কন্টিনিউয়াসলি সেখান থেকে বেরোতে থাকবে এবং যেহেতু কন্টিনিউয়াসলি অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভাবে বেরোচ্ছে তো তাই জন্য ওই যে বিকিরিত যে তোমার লাইটটা বেরোচ্ছে বা রশ্মিটা বেরোচ্ছে সেটা তার যে শক্তিটা সেই শক্তিটা কি হবে না তার তীব্রতার উপরে অর্থাৎ কি ওই লাইটটার কত তীব্র তার উপরে কিন্তু ওই লাইটটার মানে তরঙ্গটার শক্তি নির্ভরশীল হবে। অর্থাৎ কি আমরা অ্যাকর্ডিং টু তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইএমআর এটাকে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো কি বললাম না এনার্জিটা অর্থাৎ কি যে তোমার যে বিকিরিত যে তরঙ্গটা যে বেরোচ্ছে তার এনার্জিটা কি হবে না তার ইন্টেন্সিটি বা হচ্ছে তীব্রতার সঙ্গে কি হবে না তোমার তীব্রতার সঙ্গে সমানুপাতিক হবে, তাই না? এটা তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ কি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারছি, ঠিক আছে? এটা দেখো আমাদের এখনই কাজে লাগবে। তাহলে এই ব্যাপারটা তোমার ক্লিয়ার হলো। তাহলে আমরা হচ্ছে তরঙ্গ তত্ত্ব আমরা কি জানি না এনার্জিটা কি হয় না ওই লাইটের তীব্রতার সঙ্গে সমানুপাতিক হয়। যত তীব্র হবে লাইটের তীব্রতা যত বেশি হবে তার এনার্জিটা তত বেশি হবে, সেটা আমরা কি না ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে জানতে পারি। এবং ওখানে আরো কি বলা হয় না এর যে এনার্জিটা আছে সেটা তোমার কি হবে না ওই লাইটটার কম্পাঙ্ক বা হচ্ছে গিয়ে তোমার ল্যামডার উপর অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল হবে না। তাহলে কি বললাম এই জায়গাটা ক্লিয়ার তো? ভালো করে একটু ক্লিয়ার করে নাও তো। কি বললাম না অ্যাকর্ডিং টু তোমার এই যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ সেটা অনুযায়ী তোমার কোনো একটা সোর্স থেকে যখন এনার্জিটা বাইরে বের হয়ে আসছে তার এনার্জিটা কি হবে না ওই যে লাইটটা বেরোচ্ছে সেই লাইটটার তীব্রতার সঙ্গে সমানুপাতিক হবে এবং তার এনার্জিটা কখনোই ওই লাইটটার ল্যামডা বা কম্পাঙ্কের উপর নির্ভরশীল হবে না। এটা কিনা তোমার ইএমআর বললো, বুঝতে পেরেছো? এবার যদি আমরা এই যে তরঙ্গ তত্ত্ব অর্থাৎ কি এই তত্ত্বটা যদি আমরা কৃষ্ণ বস্তু বিকিরণের মধ্যে ফেলি অর্থাৎ কি তার এই কনসেপ্ট অনুযায়ী যদি কৃষ্ণ বস্তু বিকিরণটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। কিভাবে দেখো আমরা কি দেখলাম না আমরা এবার কৃষ্ণ বস্তু বিকিরণটা আমরা একটু ব্যাখ্যা করব। দেখো কৃষ্ণ বস্তু বিকিরণটা ব্যাখ্যা করার জন্য আমরা ধরে নাও একটা লোহার বলয় নিলাম বা লোহার একটা ব্লক নিলাম। এবার এই লোহার ব্লকটাকে আমরা কি করলাম না টেম্পারেচার দেওয়া শুরু করলাম, ঠিক আছে? টেম্পারেচার দেওয়া শুরু করলাম। তোমরা এটা দেখে থাকবে যে যারা ধরো না ওই যে তোমার ওই লোহার কাজ টাজ করে আর কি, তো তাদের ওখানে তুমি যদি লোহাকে এটা দেখে থাকবে যে বা তোমরা যদি দেখো বা ভবিষ্যতে তোমরা দেখবে এটা যে যখন লোহাকে যদি গরম করা হয় তাহলে কিন্তু লোহা কি করে না ধীরে ধীরে একটা রেডিশ কালারের দিকে যায় এবং তারপরে যদি আরো বেশি গরম করতে থাকি তাহলে ও কি করবে না বিভিন্ন ধরনের কালার ও হচ্ছে ছাড়তে থাকে। এটা তুমি ভালো করে লক্ষ্য করতে পারবে। আমি কি বললাম না কোনো একটি লোহার যেটা আমরা ব্ল্যাক বডি হিসেবে ধরছি, তো সেই ব্ল্যাক বডিটা যখন আমরা হিট করলে দেখা যাচ্ছে কি প্রথমে এটা কি করলো না রেড হট পর্যন্ত গেল। এটা কি বললাম এটা প্রথমে রেড হট হলো। তাহলে কি বললাম প্রথমে এটা রেড হট হলো মানে প্রথমে লাল কালার ধারণ করলো। তারপরে যখন আরো এটাকে হিট করার পরে দেখা গেল কি এখান থেকে তোমার এক সময় গিয়ে এটা অরেঞ্জ কালার হলো, তারপরে এক সময় দেখা গেল কি এটা ইয়েলো কালার হলো, তারপরে দেখা গেল এক সময় গিয়ে এটা তোমার কি হলো না ভায়োলেট কালার হলো। তো এইভাবে ও কি করছে না কালার গুলোকে বিভিন্ন টেম্পারেচারে ও কালার গুলোকে চেঞ্জ করছে, ঠিক আছে? কালার গুলো চেঞ্জ করছে। এবার আমরা যদি হচ্ছে গিয়ে এই ঘটনাটাকে মানে তাহলে এখানে কি দেখতে পেলাম না যত টেম্পারেচার বাড়াচ্ছি ধরে নাও সাপোজ এটা যদি 1000 কেলভিনে থাকে তাহলে ওই যত টেম্পারেচার আমরা বাড়াচ্ছি তাহলে কি হচ্ছে না তার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এবং এখানে দেখো আরেকটা জিনিস কি আমরা এটাতে আমরা জানি যে কি জিনিস জানি বলো যে আমরা জানি হচ্ছে গিয়ে ভিজিওর মানে অর্থাৎ কি আমরা যেহেতু দেখতে পাচ্ছি তার মানে কি তোমার হচ্ছে গিয়ে ও দৃশ্যমান আলোর মধ্যে ওই লাইট গুলোকে ছাড়ছে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি তোমাকে যে অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি যখন রেডিয়েশন হয় না ও কিন্তু সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের লাইটকে ছাড়ে। অর্থাৎ কি তোমার সমস্ত তরঙ্গদৈর্ঘ্য মানে কি ওই যে আমরা পড়েছি যে তোমার অতিবেগুনি রশ্মি, তারপর হচ্ছে রেডিও, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে এক্স রে, গামা সব ধরনের হচ্ছে কি রশ্মিকেও ছাড়ে। কিন্তু আমরা কিন্তু সব রশ্মিকে দেখতে পাচ্ছি না কেন? কেননা হচ্ছে কি আমাদের তো চোখ তো সব রশ্মিকে দেখতে পাবে না এবং ওখানে ওর মধ্যে থেকেও যে যখন রশ্মিগুলো ছাড়ছে তার মধ্যে তার আবার ইন্টেন্সিটি আলাদা আছে। অর্থাৎ কি কোনো লাইটের তরঙ্গদৈর্ঘ্য বেশি মানে কিছু লাইটের তরঙ্গদৈর্ঘ্য যুক্ত বেশি পাওয়া যাচ্ছে, কিছু কম পাওয়া যাচ্ছে, সেটা আমরা গ্রাফের সাহায্যে এখনই বুঝতে পারবো। তো তাহলে তুমি এটুকু কিন্তু মনে রাখবে এখানে মানে শুধু আমরা রেড দেখতে পাচ্ছি তার মানে শুধুমাত্র রেড লাইটটাই বেরোচ্ছে তা না, কিন্তু এখানে ও সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের লাইটকে বিকিরণ করছে কিন্তু আমরা শুধুমাত্র রেড বা অরেঞ্জ বা ইয়েলো এই কালার গুলোকে বিভিন্ন টেম্পারেচারে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এবার এখানে আমরা দেখো এই জায়গাটা তুমি একটু ভালো করে ফলো করো যে এখানে আমরা ভিজিওর VIBGYOR
ও আর, অর্থাৎ কি বেনিয়া সহকলার, সেই গল্পটা আমরা জানি তো। এবার এখান থেকে দেখো আমরা কি বললাম না, তোমার এই যে বেগুনি এর তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু তোমার কি হচ্ছে না, তোমার নিউ এর মান বেশি, অর্থাৎ কি শক্তি বেশি। এখন রেড এর কি হচ্ছে না, তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি কিন্তু এর শক্তি কম বা কম্পাঙ্কের মানও কম। এবার দেখো এখান থেকে দেখো তাহলে কি হচ্ছে না, আমরা প্রথমে যখন হিট করছি, অর্থাৎ কি একে যখন এনার্জি দিচ্ছি, তো এর মধ্যে যত এনার্জি বাড়ছে ও সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, ভায়োলেট অর্থাৎ কি তার কম্পাঙ্কটা ধীরে ধীরে বাড়ছে বা ল্যাম্বডাটা ধীরে ধীরে কমছে, অর্থাৎ কি বেশি শক্তির দিকে লাইটটা যাচ্ছে, যে রেডিয়েশনটা বেরোচ্ছে সেটা বেশি কি হচ্ছে, এখান থেকে ধীরে ধীরে কি করছে না, ও লাইট গুলোকে ছাড়ছিল এবং কি করছে না, প্রথমে রেড কালারটা ছাড়লো, মানে কম শক্তির এনার্জিকে ছাড়লো এবং তারপরে ধীরে ধীরে কি হচ্ছে, বেশি শক্তির এনার্জি গুলোকেও ছাড়লো। এবার দেখো এটাকে যদি আমরা একটা কম্পাঙ্ক, এটাকে যদি আমরা একটা তোমার গ্রাফের সাহায্যে প্লট করতে চাই, এই ঘটনাটাকে আমরা তাহলে কিভাবে প্লট করতে পারবো? দেখো আমরা কিভাবে প্লট করছি, এখান থেকে আমরা একটা এই গ্রাফ নিলাম, যেখানে এদিকে আমরা নিয়েছি কি না ল্যামডা, এদিকে আমরা কি নিয়েছি না তরঙ্গ দৈর্ঘ্য নিয়েছি, এবং এদিকে আমরা তীব্রতা বা ইন্টেন্সিটি নিয়েছি, তীব্রতা আমরা নিয়েছি, এদিকে আমরা তীব্রতা, এদিকে যত উপরে যাচ্ছি তত তীব্রতা বাড়ছে। আচ্ছা গ্রাফ সম্বন্ধে তোমাদের তো একটু ধারণা আছেই, গ্রাফ যদি ধারণা না থাকে এগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের এখন তৈরি করতে হবে, কারণ আমাদের গ্রাফ সম্বন্ধে একটা ভালো ডিটেলস আমাদের আইডিয়া থাকা দরকার, কারণ আমাদের পরবর্তীতে অনেক গ্রাফ এরকম করতে হবে। আচ্ছা দেখো এদিকে আমরা যত যাব, এদিকে যত যাব ল্যামডা তত বাড়ছে, ঠিক আছে, আর এদিকে যত আছি তীব্রতা, অর্থাৎ কি লাইটটার তীব্রতা। আচ্ছা তীব্রতা এবং তোমার হচ্ছে গিয়ে ওই ল্যামডার পার্থক্য কি বলতো, এটা একটু জায়গাটা ক্লিয়ারটা আছে কিনা তুমি একটু ক্লিয়ার করে নাও তো, যে তীব্রতা মানে কি, যে ধরে নাও ওই যে আমরা ধরে নাও তুমি টিভি দেখছো, এবার টিভি ধরে নাও সেম লাইট আছে কিন্তু তুমি ওর ব্রাইটনেস বাড়াচ্ছ, এবার তীব্রতা বা ইন্টেন্সিটি মানে হচ্ছে ওর ব্রাইটনেস বাড়ানো, ওর কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ করছি না বা ওর কিন্তু ল্যামডা চেঞ্জ করছি না, শুধুমাত্র কি না ব্রাইটনেসটা বাড়াচ্ছি, ঠিক আছে। আর ল্যামডা চেঞ্জ করা মানে কি, ওর কালারটাকে চেঞ্জ করা, অর্থাৎ কি আমি রেড কালার থেকে ধরে নাও আমি ব্লু কালারের দিকে চলে যাচ্ছি, তো সেটা কি হচ্ছে, যখন আমরা কালার চেঞ্জ করছি তখন ল্যামডা চেঞ্জ হবে বা কম্পাঙ্ক চেঞ্জ হবে, কিন্তু তোমার যখন তুমি ব্রাইটনেস বাড়াচ্ছ তখন কিন্তু ল্যামডা বা কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে না, তখন শুধুমাত্র তার ব্রাইটনেসটা চেঞ্জ হবে, তার কি তীব্রতাটা চেঞ্জ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা তো তাহলে এবার ওই যে আমাদের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা পড়েছিলাম, দেখো এখানে গ্রাফটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখা গেল কি না, গ্রাফটার নেচারটা কেমন হচ্ছে, তোমার এইভাবে এখান থেকে বের হয়ে গিয়ে একসময় বৃদ্ধি পাচ্ছে, তারপরে একসময় গিয়ে এটা কখনো জিরো হবে না, কারণ এটা সব তরঙ্গ দৈর্ঘ্যই নির্গত করতে থাকে, ঠিক আছে, এটা কখনো আমরা এই জিরো এর সঙ্গে লাগিয়ে দেবো না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা ধরুন একটা টেম্পারেচার আমরা করা গেল, আবার একই রকম ভাবে যখন এর টেম্পারেচারটা একটু বাড়ানো হলো তখন আরেকটা তোমার গ্রাফটা কি হয়েছে না, গ্রাফটা একটু এদিকে চলবে, ঠিক আছে, ল্যামডার সঙ্গে যখন করবো এরকম হলো, ঠিক আছে, এরকম একটা গ্রাফ পাওয়া গেল। এখান থেকে দেখো কি ঘটনা ঘটছে, এখান থেকে ধরে নাও এটা এই যে গ্রাফটা পাওয়া গেল সেটাকে আমরা বললাম T1, এটাকে ধরে নাও আমরা বললাম T2, এটা একটা টেম্পারেচারে করা হলো, এটা আলাদা একটা টেম্পারেচারে করা হলো, এখানে যে T2 টেম্পারেচারটা কি না বেশি দেন T1, ঠিক আছে। এবার এই গ্রাফটা একটু ভালো করে ফলো করবো, এটা থেকে আমরা কি বলতে পারছি দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যখন টেম্পারেচার বাড়াচ্ছি মানে কি ওর এনার্জিটা বাড়াচ্ছি, ঠিক। এবার এই যে এখানে যে তোমার একটা পিক পাওয়া যাচ্ছে, এই পিকটা মানে কি বোঝাচ্ছে না, একটা নির্দিষ্ট ল্যামডাকে প্রকাশ করছে। এবার এই যে যেটা সর্বোচ্চ ল্যামডা আমরা পাবো সেই কালারটাই কিন্তু আমরা ওই টেম্পারেচারে দেখতে পাবো, ঠিক। আচ্ছা বাকি আমরা যে টেম্পারেচার এই বাকি ল্যামডা গুলো আমরা দেখতে পাই না কেন, কারণ ওগুলো আমাদের চোখ অতটা বুঝতে পারে না, ঠিক আছে। এদিকেও বিভিন্ন ধরনের আছে, তো ধরে নাম এই যে রেঞ্জটা আছে, এটা ধরে নাম লাল কালারের রেঞ্জটা আছে, এটা হচ্ছে ধরে রেড কালার দেখাচ্ছে, এই ল্যামডা যে পাওয়া যাচ্ছে সেটা রেড কালার দেখাচ্ছে। এবার রেড কালার দেখাচ্ছে, এবার আমি এই টেম্পারেচারে আমি রেড কালারটাকে দেখতে পাচ্ছি। এবার হঠাৎ করে আমি যদি টেম্পারেচারটাকে, অর্থাৎ কি টেম্পারেচার যখন বাড়াচ্ছি তাহলে টেম্পারেচার বাড়ছে, তখন আমি ধরলাম ওই T1 টেম্পারেচার থেকে আমি T2 টেম্পারেচারে চলে গেলাম, তো তখন দেখা গেল কি না, তার হচ্ছে গিয়ে ওই যে কালারটা কি হচ্ছে না, তার যে মেন মানে যতটুকু মানে আমরা সবসময় যে হাইয়েস্ট পিকটা আছে তার জন্যই আমরা কি করছি না হচ্ছে গিয়ে আমরা কালারটা দেখতে পাই, ঠিক আছে। যখন আমি টেম্পারেচারটা চেঞ্জ করলাম, টেম্পারেচারটা চেঞ্জ করলে এখান থেকে কি হলো, আমি একটা ভিন্ন কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ধরনের আমি একটা ভিন্ন কালার দেখতে পাচ্ছি এই অঞ্চলটার মধ্যে, এটা একটা ল্যামডা ম্যাক্স বললাম, এখানে একটা ল্যামডা আমরা ম্যাক্স বললাম, ঠিক আছে। এটা ধরো 1 বললাম, এটা ধরো 2 বললাম, ঠিক আছে। এবার মেন গল্পটা কি হলো দেখো, এখানে গল্পটা আমরা কি দেখতে পেলাম না, আমরা যদি এই যে গ্রাফটা পাওয়া গেল, এই গ্রাফটা কিসের ভিত্তিতে আসছে না, এটা এক্সপেরিমেন্ট করে আমরা গ্রাফটা তৈরি করেছি, ঠিক আছে। তো তাহলে এই গ্রাফটাকে যদি আমরা ওই যে তোমার তরঙ্গ তত্ত্বের সাহায্যে যদি ব্যাখ্যা করতে চাই, তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, তোমার তীব্রতা, তোমার এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, তোমার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে কিনা তার এনার্জি, অর্থাৎ কি দেখো আমরা টেম্পারেচার বাড়াচ্ছি মানে কি এনার্জি বাড়ছে, এবার এনার্জি যদি বাড়ছে তার মানে কি তার তীব্রতা বাড়বে,
ঠিক আছে। অ্যাকর্ডিং টু তোমার তরঙ্গ তত্ত্ব ওখানে কি বলা হলো না, এনার্জিটা সমানুপাতিক হবে তীব্রতার সঙ্গে বা ইন্টেন্সিটির সঙ্গে, ঠিক আছে, এটা তো আমরা জানি। তো তাহলে এখানে যেহেতু আমরা যখন T1 থেকে T2 তে গেলাম, তাহলে T1 থেকে T2 তে গেলে কি হবে না, টেম্পারেচার বাড়বে। এবার টেম্পারেচার যদি বাড়ে তো তাহলে এখানে কি হবে বলো, টেম্পারেচার বাড়ছে তার এনার্জি বাড়ছে, এবার এনার্জি বাড়লে তার তীব্রতা বাড়বে, ঠিক, এখানে তীব্রতা বাড়ছে। কিন্তু ওখানে তোমার তরঙ্গ তত্ত্বে বলা হয়েছে কিন্তু তার ল্যামডার কোনো পরিবর্তন হবে না বা তোমার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা টেম্পারেচার বাড়ানোর সঙ্গে কি হচ্ছে না, তার ল্যামডার পরিবর্তন হচ্ছে বা তার কালারটার পরিবর্তন হচ্ছে। কিন্তু কালারটা কেন পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু তোমার হচ্ছে এই যে তোমার তরঙ্গ তত্ত্ব সেটা কিন্তু তোমার ব্যাখ্যা করতে পারলো না, কেননা তোমার এই তরঙ্গ তত্ত্ব অনুযায়ী এর কালারের কখনো চেঞ্জ হওয়া উচিত না, কেননা কিন্তু কালার চেঞ্জ হওয়ার কথা উচিত না, কিন্তু তোমার তীব্রতা চেঞ্জ হবে কিন্তু তোমার কালারটা চেঞ্জ হবে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি আমরা যে এনার্জি চেঞ্জের সঙ্গে সঙ্গে তোমার কি হচ্ছে গিয়ে তোমার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে দেখা গেল, যেটা আমরা তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম না। এবং পরবর্তীতে আমরা কি করব না, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, আমাদের ওই যে প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব আছে সেটা দিয়ে আমরা এই তত্ত্বটাকে তোমার পরবর্তীতে তোমার আইনস্টাইন তোমার এই ব্ল্যাক বডি রেডিয়েশন এবং তোমার যে ফটোইলেকট্রিক এফেক্ট এই দুটাকেই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন, ঠিক আছে। তো তাহলে এটুকু তোমরা বুঝতে পারলে যে এই গ্রাফটা বুঝতে পেরেছো তো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে একটু বলে দিই যে এই গ্রাফটা কিন্তু অন্যভাবে অঙ্কন করা যেতে পারে, ঠিক আছে। পরীক্ষা হলে যদি থাকে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনগুলো দিতে পারে। দেখো এই গ্রাফটাকে আমরা একবার তীব্রতার সঙ্গে এঁকেছি, তীব্রতার সঙ্গে এদিকে আমরা তীব্রতা নিচ্ছি, অন্যভাবে থাকতে পারে তীব্রতা, এদিকে যদি আমরা কম্পাঙ্ক নিই, ঠিক আছে, একবার ল্যামডার সঙ্গে মাপছি। যখন আমরা এখানে একটা জিনিস বলে দিই, আচ্ছা তুমি গ্রাফটাকে দেখো না, এই একবার T1 টেম্পারেচার একটা গ্রাফ পেলাম, ঠিক আছে, আর একটা পেলাম হচ্ছে কি দেখো এক্ষেত্রে আমরা যদি কম্পাঙ্কের সঙ্গে যদি তীব্রতা যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে তোমার এই যে পিকটা মানে ল্যামডা ম্যাক্স, ল্যামডা ম্যাক্স এর মানটা সেটা কিন্তু কি হবে না, ল্যামডার সঙ্গে আমরা যদি ফ্রিকোয়েন্সি অর্থাৎ কি কম্পাঙ্কের সঙ্গে যদি তীব্রতার লেখচিত্র অঙ্কন করি তো তাহলে এর যে হাইয়েস্ট পিকটা মানে কোন কালারটা দেখতে পাবো, দেখো কালারটা কম্পাঙ্কর এই দুটো গ্রাফের মধ্যে সম্পর্ক আমি বলে দিচ্ছি এখনই। তো তাহলে এক্ষেত্রে নিউ এর সঙ্গে অর্থাৎ কম্পাঙ্কের সঙ্গে যদি লেখচিত্র অঙ্কন করি তো তাহলে তার যে লেখচিত্র যে পিকটা সেটা কি হবে না, তোমার ডান দিকে সরবে। আর যদি তুমি ল্যামডার সঙ্গে যদি টেম্পারেচার যদি বাড়াও, এটা ধরো T1 টেম্পারেচার করেছি, এটা ধরো T2 টেম্পারেচার করেছি, তাহলে T2 গ্রেটার দেন তোমার T1 আছে। তো এক্ষেত্রে তোমার যে টেম্পারেচার বাড়াচ্ছি তাহলে কম্পাঙ্কের সঙ্গে লেখচিত্র করলে তোমার কি হচ্ছে, পিকটা তোমার ডান দিকে সরে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি ল্যামডার সঙ্গে যদি তোমার গ্রাফটা অঙ্কন করি, গ্রাফটাকে যদি অঙ্কন করি তাহলে সেটা কি হচ্ছে না, তোমার বাঁ দিকে সরে আসছে। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে তুমি লক্ষ্য করবে, তোমাকে ধরে নাও তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে কোন গ্রাফটি সঠিক তথ্য প্রেজেন্ট করে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তোমাকে ল্যামডার সঙ্গে দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার এই পিকটা কিন্তু এইদিকে থাকবে। তাহলে এরকম একটা পিক দেওয়া থাকতে পারে, তাহলে এই পিকটা কি না কম্পাঙ্কের সঙ্গে যদি তীব্রতার যদি তৈরি করি তো তাহলে কিন্তু একই ঘটনা ঘটাচ্ছে। দেখো এখানে এই দুটা গ্রাফের মধ্যে সম্পর্কটা কি, এই দুটা গ্রাফ কিন্তু একই বিষয়কে নির্দেশ করছে। দেখো কি বিষয়কে নির্দেশ করছে না, এখানে দেখো আমাদের কি জানা আছে না, নিউ এর সঙ্গে কম্পাঙ্কের কি সম্পর্ক বলো, নিউ ইকুয়ালস টু আমরা কি সি বাই ল্যামডা, এটা আমরা জানি, তাই না। তো তাহলে যদি তোমার ল্যামডা যদি বাড়ে, তোমার ল্যামডা যদি বাড়ে তাহলে কি তার কম্পাঙ্ক কম হবে। দেখো একবার কি হচ্ছে কি তোমার এই যে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে কি হচ্ছে না, তার ল্যামডা কমে যাচ্ছে। এবার ল্যামডা কমে যাওয়া মানে কি, তার কম্পাঙ্ক বৃদ্ধি পাবে না। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, টেম্পারেচার বাড়াচ্ছি তার ল্যামডা কমে যাচ্ছে, তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি কম্পাঙ্কের সঙ্গে যদি করি তাহলে টেম্পারেচার বাড়ছে তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, মানে কি এদিকে গ্রাফটা সরে যাবে, তাই না, কারণ এদিকে যাচ্ছে যত তত কম্পাঙ্ক তো বাড়ছে, বুঝতে পেরেছো এটুকু। তো তাহলে আমরা দুই ভাবেই গ্রাফটাকে প্রকাশ করতে পারি তোমার এই ব্ল্যাক বডি রেডিয়েশনের গল্পটাকে। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশনের এই জায়গাটা তোমার ক্লিয়ার হলো কি, ব্ল্যাক বডি রেডিয়েশন অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারলাম না, ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে আমরা বোঝাতে পারলাম যে লাইট যে আছে তার না তরঙ্গ তত্ত্ব ছাড়াও তোমার কি লাইটের একটা কণা তত্ত্ব আছে, যে কণা তত্ত্ব যেটা পরবর্তীকালে ওই একটু বলে দিই এখান থেকে, যে পরবর্তীকালে প্লাঙ্ক যখন আসলেন তখন প্লাঙ্ক উনি বললেন কি যে এই যে এখান থেকে যে তোমার হচ্ছে গিয়ে যে যখন কোনো একটা বস্তু তোমার এনার্জি বিকিরণ করবে তখন সেটা তোমার কন্টিনিউয়াসলি বেরোবে না, তার একটা কি করবে, ফোটন আকারে বেরোতে থাকবে, ঠিক আছে, ফোটন আকারে বেরোতে থাকবে। এবং ওই প্রতিটা ফোটনের এক একটা কি হবে, প্রতিটা ফোটনের যে থাকবে তাদের শক্তি কি হবে, এটা ফিক্স থাকবে। এবং ওই শক্তিটাকে আমরা কি বললাম না, শক্তিটা যে তাদের যে ফোটনগুলো যে বেরোচ্ছে সেই ফোটনগুলোর যে শক্তিটা সেটা কি হবে না, ওদের কম্পাঙ্কের সঙ্গে অর্থাৎ কি নিউ এর সঙ্গে সমানুপাতিক হবে। এবং এখান থেকে এই নিউটা তোলার ফলে এখানে কি হয়েছিল না, তখন একটা ধ্রুবক আসছিল যেটা প্লাঙ্ক যেহেতু দিয়েছিল তাই জন্য প্লাঙ্ক কনস্ট্যান্ট আমরা
বলেছিলাম, অর্থাৎ কি E ইকুয়ালস টু এইচ নিউ, অর্থাৎ কি এখানে এক একটা ফোটন আকারে তোমার কি হচ্ছে কিনা রশ্মিটা বেরোতে থাকছে। এবার দেখো এক্ষেত্রে একই রকম ভাবে তাহলে আমরা কি বলতে পারবো, দেখো এই যে এই কোয়ান্টাম তত্ত্ব অর্থাৎ কি প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব আছে সেটার সাহায্যে দেখো এই ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে ব্যাখ্যা করতে পারবো বলো? না আমরা ব্যাখ্যা করতে পারবো এইভাবে যে দেখো যখন লাইটটা বেরোচ্ছিল তখন আমরা তাহলে এক্ষেত্রে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে তখন কোন একটা তরঙ্গ বেরোচ্ছে, তরঙ্গটা বেরোনোর সময় সেটা কি হচ্ছে না নিরবিচ্ছিন্নভাবে বেরোচ্ছে না, তার একটা প্যাকেট আকারে বেরোচ্ছে, অর্থাৎ কি একটা ফোটন কণা হিসেবে বেরোচ্ছে। এবার ওই ফোটন কণা বেরোলে কি তার যে ফোটন কণার যে শক্তিটা অর্থাৎ যে শক্তিটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি হবে না কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কি কম্পাঙ্ক বাড়লে কি হবে তার শক্তি বাড়বে, বা শক্তি যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে এবং তার ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে। অর্থাৎ কি দেখো এক্ষেত্রে যখন ওই যে কৃষ্ণ বস্তুটাকে যখন এনার্জি দেওয়া হলো তার শক্তি বাড়লো, এবং শক্তি যদি বাড়ে তাহলে কি হবে তার কম্পাঙ্কের মানটা কিন্তু চেঞ্জ হবে, কম্পাঙ্কের মান চেঞ্জ হবে মানে কি তার ল্যামডার মানটাও চেঞ্জ হবে। তো তাই জন্য এক্ষেত্রে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে তার কিন্তু ল্যামডার মানটা চেঞ্জ হয়েছে, তাই জন্য কালারটাও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো সেটা কিন্তু আমরা এই যে কোয়ান্টাম তত্ত্ব কি E ইকুয়ালস টু এইচ নিউ এই ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে পারলাম। দেখো তোমাদের এখান থেকে আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে দিই যেটা তোমরা ক্লাস 11 ফিজিক্সে পড়বে, যে দেখো ভিনের সরণ সূত্র। এবার এই যে তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনটা যে যখন তৈরি হলো তখন তার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছিলেন প্রথম ভিন নামক একজন সায়েন্টিস্ট। উনি প্রথম এই সূত্রটা উনি হচ্ছে গিয়ে কি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছিলেন। সেই ভিন সায়েন্টিস্ট উনি কি বললেন, উনি বললেন কি মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম না যত টেম্পারেচার বাড়াচ্ছিলাম তাহলে তার গ্রাফটা কি হচ্ছে কম ল্যামডার দিকে, তার যে ল্যামডা ম্যাক্সটা অর্থাৎ কি সর্বোচ্চ তরঙ্গের যে তোমার হচ্ছে গিয়ে বিকিরণটা সেটা কি হচ্ছে না কম তরঙ্গের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছিল। এবার তাহলে উনি বললেন কি টেম্পারেচার যত বাড়াচ্ছি ল্যামডা তত কি হচ্ছে, ল্যামডা তত কমছে। তো তখন উনি বললেন কি এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করতে পারবো, সেটা উনি বললেন যে টেম্পারেচার অর্থাৎ কি টেম্পারেচার পরম স্কেলে যদি আমি টেম্পারেচার বসাই তাহলে টি ইনটু তোমার কি হবে না ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স মানে কি এই যে সর্বোচ্চ যে ল্যামডার মানটা সেটা কি হচ্ছে না টেম্পারেচার সঙ্গে পরিবর্তন হচ্ছে। উনি বলেন কি টি ইনটু ল্যামডা ম্যাক্স এটা সমান সমান একটা নির্দিষ্ট অর্থাৎ কি ধ্রুবক মান থাকবে। ঠিক আছে, এবং ধ্রুবক এটাই হচ্ছে কি তোমার কি না ভিনের সরণ সূত্র নামে পরিচিত। এবার এই সূত্রের সাহায্যে আমরা কি বলতে পারবো, দেখো এই সূত্রের এবং এই ধ্রুবকটার মান একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা হয় কি 0.0029, এই নির্দিষ্ট মানটা হয় ধ্রুবকটার মান 0.0029 হয়। এবার এই যে সূত্রটা পাওয়া গেল অর্থাৎ কি টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়ালস টু তোমার 0.0029, এই সূত্রের সাহায্যে আমরা কোনো টেম্পারেচারে তার ল্যামডা ম্যাক্সটার মান কতটা হবে সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো। একই রকম ভাবে ওই যে এই ব্ল্যাক বডি রেডিয়েশনের কনসেপ্টটাকে ব্যবহার করে কোনো একটা নক্ষত্র বা তার হচ্ছে গিয়ে তার তো আমরা ও টেম্পারেচার কত সেটা তো আমরা ওখানে গিয়ে মাপতে পারবো না। তো তাহলে আমরা কি করতে পারবো না ওই যে তারাটা থেকে কোন আলোটা রেডিয়েশন আকারে আমাদের কাছে আসছে তাহলে সেই আলোর যদি আমরা যে ল্যামডা ম্যাক্সটা অর্থাৎ যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি তার মানে কি সেটা তার ল্যামডা ম্যাক্স, কারণ সব লাইট আমরা দেখতে পাই না, যে লাইটটা বেশি করে ছাড়ছে সেটাকে আমরা দেখতে পাই। তো তাহলে তার ল্যামডা ম্যাক্সটা আমাদের জানা থাকবে এবং ল্যামডা ম্যাক্স জানা আছে, তার হচ্ছে কি তোমার কি এই ধ্রুবকটার মান জানা আছে, তাহলে এখান থেকে তার টেম্পারেচারটা কত, ওই নক্ষত্রের টেম্পারেচারটা কত সেটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তরঙ্গ যে বিভিন্ন রকম যে তারার যে টেম্পারেচার কোন নক্ষত্রটা কত বেশি টেম্পারেচার নিয়ে জ্বলছে তো সেটা কিন্তু আমরা এই ভিনের সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো। তাহলে চলো এবার আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে জেনে নেব। দেখো এই আলোক তড়িৎ ক্রিয়া এটা প্রথম হেনরি হার্টজ নামক একজন সায়েন্টিস্ট উনি 1887 সালের দিকে উনি এটা লক্ষ্য করেছিলেন। উনি কি লক্ষ্য করেছিলেন না উনি লক্ষ্য করেছিলেন যে কোন একটা বায়ুশূন্য কাচের নলের মধ্যে, যেটা আমরা তড়িৎ মক্ষল নল আমরা যেটা বলেছিলাম, যেটা আমরা ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, ক্যাথোড রে আবিষ্কার হয়েছিল, তো সেই রকম একটা নলের মধ্যে উনি যখন একটা ধাতব পাত্রের মধ্যে অতি বেগুনি রশ্মি অর্থাৎ কি আল্ট্রাভায়োলেট রে কে যখন ফেলেছিলেন, তো ফেলার পরে উনি দেখেছিলেন কি যে ধাতব পৃষ্ঠের মধ্যে উনি লাইটটা ফেলেছিলেন তার বিপরীত দিকে উনি কি দেখেছিলেন না স্পট স্ফুলিঙ্গ তৈরি হচ্ছিল। অর্থাৎ কি উনি এখান থেকে কি ধারণা করেছিলেন না নিশ্চয়ই ওখান থেকে কোনো কণা নির্গত হচ্ছে, যে কণাগুলো ওখান থেকে স্ফুলিঙ্গ তৈরি করছে। এবং পরবর্তীকালে ওই হেনরি হার্টজের পরবর্তীকালে সায়েন্টিস্টরা তারা সেটাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করে দেখেন এবং তারা দেখেন কি না সোডিয়াম বা পটাশিয়াম এই সমস্ত ধাতুগুলোর উপরে সাধারণ দৃশ্যমান লাইট অর্থাৎ কি ভিজিবল লাইট গুলো বা লাল বা হলুদ এই ধরনের লাইট ফেললেই তারা কি করছে না ইলেকট্রন নির্গত করতে পারছে, মানে কি তারাও একইরকমভাবে একই কণা নির্গত করছিল। এবং পরবর্তীকালে সেটা প্রমাণিত হয় যে ওই যে কণাগুলো আর কিছুই না, সেগুলো একটা ইলেকট্রন হিসেবে বাইরে নির্গত হয়ে আসছিল। দেখো এই যে আলোক তড়িৎ ক্রিয়াটা যে আছে এই আলোক তড়িৎ ক্রিয়াটা প্রথম
এক্সপেরিমেন্টালি ব্যাখ্যা করেছিলেন সেটা হচ্ছে কি না তোমার আইনস্টাইন। এবার এই আইনস্টাইন তার এই ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্টার জন্য, অর্থাৎ কি ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট করে তার ফটো ইলেকট্রিক যে মানে আলোক তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা দেওয়ার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো তার সেই জন্য এই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখানে পড়বো। যে দেখো এখানে আমরা এটা একটা ছোট্ট একটা এই মানে পুরো এক্সপেরিমেন্টটা আমরা এইভাবে কল্পনা করতে পারি। দেখো এখানে কিরকম আছে না, এখানে কি করা হলো না, এরকম একটা কাচের পাত্র নেওয়া হলো যেটাকে একদম বায়ু শূন্য করে দেওয়া হলো, ঠিক আছে। বায়ু শূন্য করে দিয়ে এবার কি হলো না, এই কাচের নলের মধ্যে একটা এখান থেকে তোমার বন্ধ করা আছে, এর মধ্যে ধরে নাও তোমার রশ্মিটা শুধুমাত্র ওই যে তোমার ওই আলোক রশ্মিটা এর মধ্যে দিয়ে আসতে পারবে। এবার দেখো এই আলোক রশ্মিটা কি হচ্ছে গিয়ে না তোমার একবর্ণী আলোক রশ্মি, ঠিক আছে। এটা কি ধরনের আলোক রশ্মির মধ্যে ফেলবো আমরা, একবর্ণী। একবর্ণী মানে কি তার কম্পাঙ্কটা ফিক্স থাকবে, ঠিক আছে। ফিক্সড কম্পাঙ্কের একটা লাইট আমরা এখানে ফেলবো, ঠিক আছে, বা তার ল্যামডাটা ফিক্স থাকবে। তো একবর্ণী আলো আমরা এর মধ্যে ফেললাম। তো ফেলার পরে কি করছিলাম না, এখানে যে এই যে ধাতব প্লেট আছে, এই ধাতব প্লেটটাকে আমরা কি করেছিলাম না একটা ব্যাটারির তোমার কি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে রেখেছিলাম, আর একটা পজিটিভ প্রান্তের সঙ্গে কি হচ্ছে না আর একটা ধাতব পাতকে আমরা কানেক্ট করে রেখেছিলাম। এবং এখানে আমরা কি করেছিলাম একটা মিলি অ্যামমিটার আমরা এখানে কানেক্ট করে রেখেছিলাম, অর্থাৎ কি আমরা এখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে কিনা সেই তড়িৎ উৎপন্ন হওয়ার ঘটনাকে আমরা এখান থেকে এই মিলি অ্যামমিটার যন্ত্রের সাহায্যে মাপছিলাম। এবার যখন এখানে লাইট ফেলা হলো, দেখা গেল কি কিছুক্ষণ পরে এই তোমার এখান থেকে কি হচ্ছে কিনা তোমার এখান থেকে এই ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছিল এবং এখান থেকে মিলি অ্যামমিটারের মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা নির্দিষ্ট কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। এবার দেখো আমরা এই ঘটনাটাকে দুটি ইম্পর্টেন্ট টার্ম দিয়ে আমরা এটাকে মানে এক্সপ্লেন করবো, অর্থাৎ দুটা টার্ম। একটা হচ্ছে কি তোমার কি না কম্পাঙ্ক, অর্থাৎ কি ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। এক নম্বর আমরা কম্পাঙ্ক ভেরিয়েশন করে আমরা দেখবো যে এখানে কি পরিবর্তন ঘটছে, এবং 2 নম্বর আমরা দেখবো হচ্ছে কি তীব্রতা, অর্থাৎ কি যে একবর্ণী আলোটা আমরা এখানে ফেলছি তো তার তীব্রতার উপরে কিভাবে পরিবর্তন হচ্ছে সেই দুটা ঘটনা আমরা এখানে দেখবো, এবং সেটাকে আমরা এক্সপ্লেন করব। এবং এক্সপ্লেন করে আমরা দেখবো এই যে আলো, সেই আলোটার কিন্তু কণা নেচারও আছে। দেখো প্রথম আমরা কি করলাম, এখানে কম্পাঙ্ক অর্থাৎ কি যেই লাইটটা ফেলছি সেই লাইটটার কম্পাঙ্ককে আমরা চেঞ্জ করে করে দেখলাম এখানে কি ঘটনা ঘটে, ঠিক আছে। প্রথম আমরা দেখলাম যে কম্পাঙ্ক চেঞ্জ করে করে আমরা একটা হচ্ছে কি এখানে কি ঘটনা ঘটছে সেটা দেখলাম, ঠিক আছে। দেখো এখান থেকে কি ঘটনা লক্ষ্য করা গেল, দেখো এখানে কি ঘটনা লক্ষ্য করা গেল না, এখানে যখন আমরা লাইটটা ফেলা শুরু করলাম, প্রথমে ধরে নাও যে আমরা এখান থেকে একটা নির্দিষ্ট ধরে নাও লাইট শুরু করলাম, ধরে নাও এখানে প্রথমে লাল আলো ফেললাম, ঠিক আছে। আমরা ভিজিবল ক্ষেত্রে ধরে নাও এটা সোডিয়াম পটাশিয়াম ওই কোন ধাতু আছে, কি ধাতু আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা দেখলাম কি প্রথমে লাল আলো এর মধ্যে ফেলা হলো, দেখা হলো কি কোন রকম তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন পেল না, কি কোন রকম এখান থেকে আমরা কারেন্ট পেলাম না। তারপরে তখন লালের পরে আমরা ধরলাম তোমার এখানে হলুদ আলো ফেললাম, ঠিক আছে, হলুদ আলো ফেললাম, তাও দেখলাম এখানে কোন রকম ইলেকট্রনের ফ্লো হলো না। কিন্তু তারপরে যখন আমরা নীল আলোতে আসলাম, নীল আলোতে এসে দেখলাম কি তোমার হচ্ছে কি এখান থেকে তোমার ইলেকট্রনের উৎপন্ন হলো এবং সেখান থেকে কিছু পরিমাণ কারেন্ট এখানে পাওয়া গেল। যখন নীল থেকে আমরা একদম বেগুনিতে চলে আসলাম, বেগুনিতে যখন আসলাম তখন দেখা গেল কি তখনও তোমার এই কারেন্টটা আরো ভালো করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ এখানে ইলেকট্রনের যে ফ্লোটা সেটা বেড়ে গেছে। যখন আমরা এই নীল আলো থেকে যখন বেগুনি আলোর দিকে আসলাম তখন দেখা গেল কি না প্রথমে তাহলে কি লক্ষ্য করলাম না, প্রথমে লাল আলো ফেললাম কোন রকম ইলেকট্রনের ফ্লো মানে কারেন্ট পাওয়া যাচ্ছিল না। তাহলে লাল আলো থেকে যখন আমরা হলুদ আলোতে গেলাম তখন দেখলাম কি না তোমার হচ্ছে কি তাও কোন রকম পাওয়া যাচ্ছে না। তারপর যখন নীল আলোতে আসলাম তখন দেখলাম কি না ইলেকট্রন বের হচ্ছে, অর্থাৎ কি এখানে তোমার কারেন্ট উৎপন্ন হচ্ছে। তার মানে কি এখানে নিশ্চয়ই এই লাইটটা এসে এখানে কি করছে না ইলেকট্রন ফেলছে, এবং সেটা কি কম্পাঙ্ক এই তরঙ্গ আকারেও আসতে পারে, আবার প্রোটন আকারে আসবে, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। ধরে নিচ্ছি আমরা সেটা কি হচ্ছে না তরঙ্গ আকারে আসছে, এসে তোমার এখানে এর মধ্যে পড়ছে এবং পড়ার পরে সেখান থেকে কি করছে না ইলেকট্রনও বের করছে। এবার ইলেকট্রন বের করার সময় কি হচ্ছে না তোমার কি দেখলাম না তোমার নীল আলোতে তোমার ইলেকট্রন বেরোচ্ছিল, সাপোজ ধরে নিচ্ছি নীল আলোতে ইলেকট্রন বেরোচ্ছিল, কিন্তু যখন ওটা বেগুনি আলোতে গেলাম তখন দেখা গেল কি না এই ইলেকট্রনের যে স্পিডটা বেশি বেশি করে তাড়াতাড়ি যাচ্ছে, তখন আমার কারেন্টটা দেখলাম কি তোমার ইলেকট্রনের স্পিডটা তখন বেড়ে গেছিল। এবার নেক্সট আমরা কি দেখলাম না তীব্রতা, অর্থাৎ কি সেম আলোর তীব্রতা। আচ্ছা তীব্রতা এবং কম্পাঙ্কের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো, কম্পাঙ্ক চেঞ্জ করলে তার কালারটা চেঞ্জ হবে আর তীব্রতা চেঞ্জ করলে তার কালার চেঞ্জ হবে না, কিন্তু তার ব্রাইটনেসটা বৃদ্ধি পাবে। এবার আমরা যেই আলোটা ফেলছিলাম ধরে নাও সাপোজ এই যে নীল আলোটাই ফেলছিলাম, এবার নীল আলোর তীব্রতাটাকে আমরা ব্রাইটনেসটাকে বৃদ্ধি করলাম। এবার ব্রাইটনেসটাকে বৃদ্ধি করলে দেখা গেল কি এখান থেকে যে তোমার কারেন্টটা পাওয়া যাচ্ছে এই কারেন্টের পরিমাণটা অনেকটা বেড়ে গেল, ঠিক আছে। তাহলে কি বললাম না প্রথমে আমরা কম্পাঙ্ক চেঞ্জ করে করে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলা হলো, তারপরে এখান থেকে ইলেকট্রনের প্রবাহ শুরু হলো
হলো এবং তারপর দেখলাম যখন আমরা তীব্রতা চেঞ্জ করলাম তখন তীব্রতা চেঞ্জ করার সময় কি দেখা গেল না তীব্রতা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এখানে কারেন্টের মানটা বৃদ্ধি পেলো, কিন্তু এখানে যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রনের কি হচ্ছে না গতিবেগটা কোনো বৃদ্ধি পেলো না, কিন্তু তার কি হচ্ছে না কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পেলো। ঠিক আছে, এই দুটো ঘটনা আমরা দেখলাম। আর একটা ঘটনা কি দেখলাম না যখনই তোমার এখান থেকে এই যে কারেন্টটা এখানে এসে ডাইরেক্ট যখন এখানে পড়লো, মানে সরি এখান থেকে যখন লাইটটা এসে ডাইরেক্ট এখানে পড়লো তখন সঙ্গে সঙ্গে এখান থেকে ইলেকট্রনটা এখান থেকে নিঃসৃত হওয়া শুরু করলো। অর্থাৎ কি এই লাইট আসা এসে পড়া এবং ইলেকট্রনটা বেরোনোর মধ্যে কোন রকম টাইম গ্যাপ ছিল না, অর্থাৎ কি এটা ইনস্ট্যান্ট ঘটনাটা ঘটলো। লাইট এসে পড়লো সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কি এখান থেকে ইলেকট্রনটা বেরোনো শুরু হয়ে গেল। তো এই যে এই তিনটা মেন ঘটনা আমরা দেখলাম এবং বাকি এখান থেকে আর কি কি অবজারভেশন লক্ষ্য করা গেছিল সেটাকে আমরা এখন একটু লিখে নিয়ে সেটাকে এক্সপ্লেন করে নিয়ে তার পেছনে কি কি যুক্তি দেওয়া যায় সেই যুক্তিগুলো আমরা রেডি করব। তাহলে চলো এবার আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের মধ্যে যে যে ঘটনাগুলো লক্ষ্য করা গেল, অর্থাৎ কি যে আলোক তড়িৎক্রিয়ার যে মেন বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। এবার দেখো বৈশিষ্ট্য আলোচনা করার আগে প্রথমে আমরা জেনে নিই কয়েকটা সংজ্ঞা সম্বন্ধে একটু আমরা একটু জেনে নেব যে তাহলে তো আমরা আলোক তড়িৎক্রিয়া ঘটনাটা কি সেটা একটু বুঝতে পেরেছি। তো যদি বলা হয় তোমাকে আলোক তড়িৎক্রিয়ার সংজ্ঞাটা বলো, মানে অর্থাৎ কি আলোক তড়িৎক্রিয়ার কাকে বলে যদি বলে তাহলে কি বলবে বলো তো? তাহলে তুমি কি বলবে, কোনো ধাতব পৃষ্ঠের মধ্যে একটা নির্দিষ্ট তরঙ্গের আলো ফেললে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে, এই ঘটনাটাকে আমরা কি বলছি না আলোক তড়িৎক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে কাকে বলবো? তাহলে আলোক তড়িৎক্রিয়া। কোন ধাতব পৃষ্ঠের মধ্যে আমরা কি করলাম না একটা নির্দিষ্ট যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কিন্তু হবে না, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, এই ঘটনাটাকে আমরা বলবো আলোক তড়িৎক্রিয়া। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু তোমাদের জেনে নেওয়া দরকার যে তোমার কার্য অপেক্ষক কাকে বলে। কার্য অপেক্ষক কাকে বলে? আচ্ছা, কার্য অপেক্ষকটা বলার আগে প্রথমে বলে নিই সূচনা কম্পাঙ্ক কাকে বলে। সূচনা কম্পাঙ্ক কাকে বলে না ওই যে বললাম যে কোনো একটা ধাতব পৃষ্ঠের মধ্যে যে কোনো কম্পাঙ্কের আলো ফেললে কিন্তু সেখান থেকে কি হবে না তোমার ইলেকট্রন বেরোতে থাকবে না। তো তাহলে কি করবে, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তোমার ওর মধ্যে আলো ফেললে তারপরে সেখান থেকে তোমার কি হচ্ছে কিনা ইলেকট্রন গুলো বেরোনো শুরু করবে। তাহলে যে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললে তোমার সেখান থেকে ইলেকট্রন বেরোনো শুরু হয়, তো সেই নির্দিষ্ট কম্পাঙ্কটাকে কি বলা হয় না সূচনা কম্পাঙ্ক বলা হয়। এখানে মনে রাখবে যে কোন ধাতুর সূচনা কম্পাঙ্কটা কিন্তু সবসময় নির্দিষ্ট হয়। তো তাই জন্য ওই সূচনা কম্পাঙ্ক থেকে যদি কম কম্পাঙ্কের আলো যদি ফেলা হয় তাহলে কিন্তু সেখান থেকে ইলেকট্রন বেরোবে না, সেখানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললেই তারপরে সেখান থেকে ইলেকট্রনটা বেরোনো শুরু হবে এবং ওই সেই নির্দিষ্ট কম্পাঙ্কটাকে আমরা বলবো কি সূচনা কম্পাঙ্ক। এবং আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা তোমরা একটু জেনে নাও, সেটা হচ্ছে কার্য অপেক্ষক কাকে বলে। এগুলো আমাদের পরবর্তীতে যখন সূত্রটা তৈরি করবো তখন কাজে লাগবে। না কার্য অপেক্ষক কাকে বলবো না তোমার হচ্ছে গিয়ে তোমার ওই যে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা বের করতে গেলে একটা নির্দিষ্ট শক্তি প্রয়োজন। তো তাহলে যে নির্দিষ্ট শক্তির আলো ফেললে সেখান থেকে তোমার কি হচ্ছে না তোমার ইলেকট্রনটা বেরোনো শুরু করছে, তো সেই নির্দিষ্ট শক্তির যে শক্তিটাকে আমরা বলবো কি কার্য অপেক্ষক বলবো। কি বললাম না তোমার ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা বের করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির লাইট তো ফেলতে হবে। তাহলে যে নির্দিষ্ট শক্তির আলো ফেললে তোমার ওখান থেকে ইলেকট্রনটা বেরোনো শুরু হবে, সেই নির্দিষ্ট শক্তিটাকে আমরা বলবো কি না কার্য অপেক্ষক বলবো। বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি না একটি ইলেকট্রন যে ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করলে সেই ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বের হয়ে আসে, তো সেই ন্যূনতম পরিমাণ শক্তিটিকে আমরা বলবো কি কার্য অপেক্ষক। ঠিক আছে, এইভাবেও বলা যায়। তো তাহলে চলো এবার আমরা দেখে নেবো যে আলোক তড়িৎক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ কি কি মেন পয়েন্ট আমরা এখান থেকে লক্ষ্য করলাম, সেই মেন পয়েন্ট গুলো কি দেখো। প্রথমে আমরা কি গুলো আমরা আগেও পড়েছি তাও একটু ভালো করে দেখে নাও এখান থেকে। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে তোমার এমসিকিউ কোশ্চেন হতে পারে। না আলোক তড়িৎক্রিয়ার যে প্রবাহ মাত্রাটা, অর্থাৎ কি প্রবাহ মাত্রা মানে কি যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে। এবার কারেন্ট কার সঙ্গে যতগুলো ইলেকট্রন তৈরি হবে তত কারেন্ট বৃদ্ধি পাবে। এবার কি বললাম না আলোক তড়িৎক্রিয়ার প্রবাহ মাত্রাটা অর্থাৎ কি ফটো ইলেকট্রনের সংখ্যাটা। আচ্ছা, ফটো ইলেকট্রন কাকে বলবো না ওই আলোক তড়িৎ ক্রিয়ার ফলে যে ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে সেই ইলেকট্রনটাকে আমরা ফটো ইলেকট্রন বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে সেই যে ফটো ইলেকট্রনটা যে সংখ্যাটা, সেই ফটো ইলেকট্রনের সংখ্যাটা কি হবে না আপাতিত আলোর তীব্রতা বা ইন্টেন্সিটির সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড পয়েন্ট কি না ফটো ইলেকট্রনের গতিশক্তি আপাতিত আলোর তীব্রতার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ কি ওই যে ইলেকট্রনটা তোমার ধাতব পৃষ্ঠ থেকে বেরোনোর পরে ও যে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যে ছুটবে, তো তার যে গতিশক্তিটা সেটা কিন্তু কখনো ইন্টেন্সিটির উপর নির্ভরশীল হবে না। নেক্সট পয়েন্ট কি না ফটো ইলেকট্রনের যে গতিশক্তি সেটা আপাতিত আলোর কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ কি তোমার ওই যে গতিশক্তি যে স্পিড নিয়ে ও যাচ্ছে, তো সেটা কি হবে না আপাতিত আলোটা কোন কম্পাঙ্ক, অর্থাৎ কি যদি আপাতিত আলোর কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কি বেশি কম্পাঙ্কের আলো ফেললে তার গতিবেগ বৃদ্ধি পাবে, কম কম্পাঙ্কের আলো ফেললে তার গতিবেগ কম হবে।
ঠিক আছে। তো তাহলে এটা বুঝতে পারলাম। এবার প্রতিটি ধাতুর একটি নির্দিষ্ট সূচনা কম্পাঙ্ক থাকে, একটা ধরে নির্দিষ্ট মানে অর্থাৎ কি এই যে ধাতুটা, এবার অ্যাকচুয়ালি এটা সূচনা কম্পাঙ্কের গল্পটা আমরা এইভাবে বলতে পারি যে দেখো ধাতু, এটা আমরা ক্লাস 12 একটা ইলেকট্রন সি মডেল পড়বো, অর্থাৎ কি কোনো ধাতুর ভেতরে সেটাকে বলা হয় ইলেকট্রন সি মডেল। এখানে কি হয় তোমার এই যে ধাতুগুলো থাকে তারা কি হয়, তারা একটা নির্দিষ্ট বন্ধন দিয়ে কানেক্ট হয়ে থাকে, একেবারে সঙ্গে একটা নির্দিষ্ট বন্ড দিয়ে কানেক্ট হয়ে থাকে, ঠিক আছে। এবার বন্ড দিয়ে কানেক্ট হয়ে থাকে, এবার তারা কি করে এই ধাতুগুলো তাদের যে সারফেসে যে ইলেকট্রন গুলো থাকে, অর্থাৎ কি তাদের ভেতর যে ইলেকট্রন গুলো যে মানে শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলোকে ওরা ছেড়ে দিয়ে একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি করে, যেটাকে আমরা ইলেকট্রন সি বলি। এবং এগুলোকে এক একটা কার্নেল বলা হয়, ঠিক আছে, এটাকে কার্নেল মডেলও বলা হয়। তো এই যে এক একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি করে এবং এখানে তাদের একটা ইন্টারাকশন তৈরি হয়, সেই ইন্টারাকশনের মাধ্যমে ধাতুগুলো একে অপরের সঙ্গে বন্ডেড থাকে। তার মানে কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, কোন ধাতুর মধ্যে কি হয় না মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের কিন্তু সংখ্যা আছে, অর্থাৎ কি ফ্রি ইলেকট্রন থাকে। এবার সেই যে ইলেকট্রনটা, এবার এই ইলেকট্রনটা তো এবার ধাতুর মধ্যে তো একটা ইন্টারাকশনে আবদ্ধ থাকে। এবার এই মুক্ত ইলেকট্রনটিকে আমাকে যদি ধাতু পৃষ্ঠ থেকে বের করতে হয়, তো তাহলে আমাকে একটা নির্দিষ্ট শক্তির এনার্জি এখানে ছাড়তে হবে, অর্থাৎ কি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এখানে ফেলতে হবে, তারপরেই কিন্তু সেই ইলেকট্রনগুলোকে এখান থেকে মুক্ত করা যাবে, ঠিক আছে। তো তাই জন্য কি আমরা বলতে পারি যে প্রতিটা ধাতুর এই ইলেকট্রনের শক্তিটা আলাদা হবে, অর্থাৎ প্রতিটা ধাতুর কি হবে সূচনা কম্পাঙ্ক, অর্থাৎ কি যে কম্পাঙ্কের আলো ফেললে এখান থেকে ইলেকট্রনটা বেরোনো শুরু হবে সেই সূচনা কম্পাঙ্ক কিন্তু নির্দিষ্ট হবে এবং ধাতু টু ধাতু এটা কি করবে না ভ্যারি করবে, ঠিক আছে। আচ্ছা, আলোক তড়িৎ ক্রিয়ার যে নিঃসরণ একটি তাৎক্ষণিক ক্রিয়া, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো কি হচ্ছে না, যখন আলোক তড়িৎ ক্রিয়াটা মানে যখন এখানে লাইটটা আমরা এখানে ফেললাম এই ধাতুটার মধ্যে, এবার লাইট ফেলার সঙ্গে সঙ্গে কি হয় না এখানে নির্দিষ্ট সূচনা কম্পাঙ্কের বেশি যখন আমরা এখানে কম্পাঙ্ক এখানে ফেললাম, লাইটটা ফেললাম, তো সঙ্গে সঙ্গে এখানে ইলেকট্রনটা কি হবে সঙ্গে সঙ্গে বেরোনো শুরু করবে, ঠিক আছে। তো তাহলে এটা কি তাৎক্ষণিক মানে কি ইনস্ট্যান্ট ইলেকট্রনটা বেরোবে, কোনো সময় নেবে না কিন্তু। আচ্ছা, তারপরে কি বলছি না আলোক তড়িৎ ক্রিয়ার যে উষ্ণতার উপর নির্ভরশীল নয়, এটা একটা জাস্ট পয়েন্ট হিসেবে মনে রাখো যে উষ্ণতা বাড়ালে বা কমালে সেখানে কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার উপরে কোনো রকম এফেক্ট করবে না। তো তাহলে এই পুরো গল্পটা থেকে আমাদের মেন পয়েন্ট গুলো আমরা কি কি পেলাম না, আমরা এখান থেকে পেলাম যে কম্পাঙ্ক যদি বৃদ্ধি করা হয় তাহলে ইলেকট্রনটা ফটো ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জির মানটা সেটা বৃদ্ধি পাবে, কিন্তু কারেন্টটা সেম থাকবে, কারেন্টের কোনো পরিবর্তন হবে না। আর আরেকটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম না, তীব্রতা যদি বৃদ্ধি করা হয়, লাইটের যদি তীব্রতা মানে আপাতত লাইটের যে তীব্রতা সেটা যদি বৃদ্ধি করা হয় তাহলে ফটো ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ কি ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেলাম, ঠিক আছে। তো তাহলে চলো এবার আমরা এই যে পয়েন্টগুলোকে আমরা যদি তোমার ওই যে ম্যাক্সওয়েলের যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন অর্থাৎ কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ কি তরঙ্গ তত্ত্বের সাহায্যে যদি ব্যাখ্যা করতে যাই, তো তাহলে দেখবো এই ঘটনাগুলোকে আমরা কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না। সেই যে তোমার তড়িৎ চুম্বকীয় তত্ত্বের যে ব্যর্থতা সেটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেবো। দেখো, ফটো ইলেকট্রিক এফেক্টটাকে আমরা যদি আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে চাই, তো তাহলে এই জায়গাগুলোতে আমাদের কি হলো না অসঙ্গতি দেখা দিল। যেমন কি না ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, দেখো আমরা তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কি না লাইটের যে এনার্জিটা সেটা কি না তীব্রতার সঙ্গে কি না সমানুপাতিক ছিল, তাই না। এটা আমরা তরঙ্গ তত্ত্ব অনুযায়ী এটা আমরা জানি যে যত তীব্র আলো ফেলবো তার এনার্জি তত বৃদ্ধি পেতে থাকবে। তো তাহলে আমরা দেখলাম কি না ফটো ইলেকট্রিক এই যে প্লেটের উপরে আমরা যে লাইটটা পেলাম, তো তার ফলে এখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছিল, তো সেটা কি হচ্ছিল না আমরা যত বেশি তীব্র আলো ফেলবো এই যে ইলেকট্রনটা যেখানে বেরোচ্ছে তার গতিশক্তি তত বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ কি এই যে ইলেকট্রনটা যে বেরোচ্ছে তার কোনো হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তির মান থাকবে না, আমরা এখানে তীব্র আলো ফেলতেই থাকবো, এখানে বেশি গতির ইলেকট্রন বেরোতেই থাকবে। অর্থাৎ কি আমরা প্রথমে আমরা কি দেখলাম না আমরা এখানে দেখলাম যে ইলেকট্রনটা যে বেরোচ্ছিল তার গতিশক্তিটা যে মানে ইলেকট্রনের যে গতিশক্তি সেটা কিন্তু তোমার এই ইলেকট্রনের তীব্রতার উপর মানে যে আপাতিত যে লাইটটা তার তীব্রতার উপর নির্ভরশীলই হচ্ছে না। আর তাছাড়াও আমরা যদি বেশি তীব্র আলো ফেললেও আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কযুক্ত তীব্র আলো ফেলছি, তাহলে এখানে কিন্তু তোমার তীব্রতা বাড়ার সঙ্গে আমরা তীব্রতা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইলেকট্রনের গতিশক্তির উপরে এর কোনো প্রভাবই পড়ছে না, ঠিক আছে। তো এর উপর প্রভাবই পড়ছে না, সেটা তার কারণটা কিন্তু আমরা এই আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম না। এটা বোঝা গেল আমি কি বলতে চাইলাম, আবার বলবো। আচ্ছা বলি, দেখো না আমি বলতে চাইলাম যে আমরা তো জানি তরঙ্গ তত্ত্ব অনুযায়ী যে তীব্রতা অর্থাৎ কি লাইটের তীব্রতা যত বেশি হবে তার এনার্জি তত বেশি হবে। এবার আমরা এই ধাতু প্লেটটা নিলাম,
নিয়ে এর মধ্যে আমি আমি একটা নির্দিষ্ট কম্পাঙ্কযুক্ত লাইট নিয়ে তার তীব্রতা বাড়াতে থাকলাম। যেমন ধরুন আমি এর মধ্যে আমি ব্লু কালারের লাইট নিয়ে তার আমি তীব্রতা বাড়াচ্ছি। তীব্রতা বাড়ানো মানে কি, তার ব্রাইটনেসটা বাড়াচ্ছি। এবার ব্রাইটনেস বাড়াচ্ছি, তাহলে ব্রাইটনেস বাড়ানো মানে কি, এনার্জি বাড়াচ্ছি। এবার এনার্জি বাড়ালে এই যে ইলেকট্রনটা এখান থেকে বেরোচ্ছে, তো তার গতিশক্তিও বৃদ্ধি পাবে, কিন্তু এখানে তো এর গতিশক্তির উপরে কোনো প্রভাবই পড়ছে না ব্রাইটনেসের। তো তাহলে তার কারণটা তোমার কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করা, তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা গেল না। ঠিক আছে, এবার দ্বিতীয় পয়েন্টটা দেখো ভালো করে, এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট না, সূচনা কম্পাঙ্ক। তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম না, প্রতিটা ধাতুর একটা নির্দিষ্ট সূচনা কম্পাঙ্ক আছে। অর্থাৎ কি, যে কম্পাঙ্কের নিচে যদি আমরা এই ধাতব পৃষ্ঠের মধ্যে লাইট ফেলি, তো তাহলে কিন্তু সেখান থেকে লাইট কি করবে না, সেখান থেকে আমরা ওই ইলেকট্রনটা বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি একটা প্রতিটা ধাতুর একটা নির্দিষ্ট সূচনা কম্পাঙ্ক আছে। ঠিক আছে, ধরলাম এটা থেকে এই ধাতুটার এক্স হচ্ছে গিয়ে তোমার, ধরো সাপোজ আমি এর হচ্ছে সূচনা কম্পাঙ্ক 50 হার্জ ধরে নিলাম। অর্থাৎ কি, এখানে যদি আমরা ধরো খুব তীব্র লাইট, কিন্তু তোমার হচ্ছে কি 25 হার্জ যুক্ত বা 40 হার্জ যুক্ত যদি আমি এখানে লাইট ফেলি, তাহলেও কিন্তু এখানে ইলেকট্রনটা বেরোবে না। কিন্তু আমরা ধরে নাও যদি তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমরা যদি এখানে ধরে নাও কম কম্পাঙ্ক যুক্ত, কিন্তু তার তীব্রতা অনেক বেশি, অর্থাৎ কি তীব্রতা বেশি মানে তার শক্তিও বেশি হবে। তো তাহলে আমরা কম্পাঙ্ক কম কিন্তু তীব্র আলো যদি ফেলি, তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরোনো উচিত, কারণ বেশি শক্তির লাইট ওর মধ্যে ফেলছি, তাহলে ইলেকট্রনটা ওখানে বেরোনো উচিত। তাহলে অর্থাৎ কি, কোনো ধাতুরই তোমার সূচনা কম্পাঙ্ক বলে কিছু থাকা উচিত না। কিন্তু তোমার এই আমরা দেখতে পাচ্ছি না, ফটো ইলেকট্রিক ওয়েভে দেখতে পাচ্ছি যে কোনো ধাতুর উপরে যে কোনো লাইট ফেললে কিন্তু সেখান থেকে কি হবে না, ইলেকট্রন বেরোতে পারবে না। তো তাদেরকে একটা নির্দিষ্ট সূচনা কম্পাঙ্ক আছে, সেটাও কিন্তু আমরা তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম না। আর একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কি না, আলোক তড়িৎ ক্রিয়ার যে তাৎক্ষণিক আচরণ, অর্থাৎ কি এখানে আমরা লাইট ফেললাম, এখান থেকে লাইট আসলে এখানে পড়লো, এবার এখান থেকে আমার কি হচ্ছে কিনা ইলেকট্রনটা বেরোনো শুরু করলো। অর্থাৎ কি, যদি এই যে লাইটটা আসে, সেই লাইটটা যদি তরঙ্গ হতো, তরঙ্গ যদি আসে, তাহলে ধরুন এই একটা তরঙ্গ আসছে, তাহলে এই আমাকে যদি এটা যদি তরঙ্গ আকারে আসে, সাপোজ আমি ধরে নিলাম এটা তরঙ্গ আকারে আসে, তো তরঙ্গ আকারে যদি আসে, তাহলে এই একটা পুরো তরঙ্গ এখানে আসলে তারপরে না ও শক্তিটা পাবে। ব্যাপারটা বোঝো, কিন্তু আমাকে ধরে নাও লাইটটা আমি কি ধরলাম না, এটা কম্পাঙ্ক আকারে আসে, তাহলে এই একটা হচ্ছে কি তোমার তরঙ্গ, এই একটা তরঙ্গ, তাহলে এই যে তরঙ্গটা এর মধ্যে আসছে, তাহলে পুরো তরঙ্গটা এখানে গিয়ে ইলেকট্রনের মধ্যে এনার্জি দিবে, তারপরে না ইলেকট্রনটা বেরোবে। অর্থাৎ কি, এই ল্যামডাটা পুরোপুরি এর মধ্যে যদি ঢুকতে হয়, মানে এনার্জিটা যদি ট্রান্সফার করতে হয়, তো তাহলে আমাকে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ প্রয়োজন। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম প্রয়োজন, মানে এটাকে এখানে টাচ করা মাত্রই যে ইলেকট্রনটা বেরোবে সেটা না, কিন্তু আমাকে পুরো তরঙ্গ দৈর্ঘ্যটা এর মধ্যে যেতে হবে, তারপরে ও শক্তি দেবে, তারপর সেখান থেকে ইলেকট্রনটা বেরোবে। তাহলে এখানে কি হচ্ছে গিয়ে না, একটা টাইম গ্যাপ থাকা উচিত ইলেকট্রনটা বেরোনোর মানে এখানে লাইট পড়া এবং তারপরে ইলেকট্রনটা বেরোনোর মধ্যে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ থাকা উচিত। কিন্তু দেখা গেল আলোক তড়িৎ ক্রিয়ার দেখা গেল কি না, এই ঘটনাটা যখনই লাইটটা এর মধ্যে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, ইলেকট্রনটা বেরোনো শুরু করছে। তো তখন সেটাও কিন্তু আমরা তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম না। তো তাহলে দেখো, এই যে এই অসুবিধাগুলো, এটা কিন্তু আমরা তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারছি না। তখন আমাদের কি হলো না, নতুন একটা কনসেপ্টের প্রয়োজন পড়লো, যে আলো, সেই আলোটার একটা কি হচ্ছে নতুন নেচারের আমাদের কনসেপ্টের প্রয়োজন পড়লো। সেটা প্রথম হচ্ছে কি এক্সপেরিমেন্টালি ব্যাখ্যা করেছিলেন আইনস্টাইন। উনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, পরবর্তী আমরা দেখবো সেটা পুরোটাই প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব ছিল, সেই কোয়ান্টাম তত্ত্বটাকে ধার করে নিয়ে, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বটাকে নিয়ে উনি কি করেছিলেন না, এই আলোক তড়িৎ ক্রিয়াটা উনি ব্যাখ্যা করেছিলেন, এবং যার জন্য উনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন। এবার আমরা এই যে আইনস্টাইন কিভাবে আলোক তড়িৎ ক্রিয়াটাকে ব্যাখ্যা করেছিলেন, এবং সেটা আমরা এখন একটু আলোচনা করে নেব। তাহলে চলো এবার আমরা দেখে নেব আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা এবং সমীকরণ, উনি কি সমীকরণটা দিয়েছিলেন সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নেব। দেখো, আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেওয়ার জন্য উনি কিছু অ্যাজাম্পশন ধরে নিয়েছিলেন, কিছু স্বীকার্য উনি ধরে নিয়েছিলেন। সেটা কি না, দেখো, ধাতব পৃষ্ঠে আলোক রশ্মি আপাতিত হয় ফোটন কণার স্রোত হিসেবে, প্রতিটি ফোটন কণার শক্তি E=hν, এটা উনি ধরে নিলেন। তাহলে দেখো, এই যে অ্যাজাম্পশনটা উনি ধরলেন, এটা আর কিছুই না, এটা একটা প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বটা ছিল সেটাই, তাই কি না, প্লাঙ্ক তো তাই বলেছিল। তো তাহলে উনি কি করলেন, ওই প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব ছিল সেটাকেই উনি ব্যবহার করলেন, এবং ব্যবহার করে ইনি আলোক তড়িৎ ক্রিয়াটাকে ব্যাখ্যা করলেন।
দেখো তাহলে এটা বুঝে গেছো। তাহলে আমরা কি বললাম যে এখন এই যে তোমার ধাতব পৃষ্ঠটা ছিল তার উপরে যে লাইটটা যে আসছে সেই লাইটটা এখন আর কি তরঙ্গ আকারে আসছে না, এগুলো একটা কি ফোটন আকারে আসছে। ঠিক আছে, এই যে তোমার লাইটটা যে আসছে তাহলে এগুলো একটা কি না ফোটন কণা আকারে আসছে, এবং এই যে ফোটন কণাগুলো আসছে তাদের শক্তিটা ফিক্সড, এবং সেই শক্তিটা কি না E = h নিউ এর সমান হবে। অর্থাৎ কি এর যে কম্পাঙ্ক আছে সেই কম্পাঙ্কের সঙ্গে এনার্জিটা সমানুপাতিক হবে, এটা উনি ধরে নিলেন। এবং এই যে লাইট গুলো আসছে তারা সেটা কি একটা ফোটন কণা হিসেবে আসছে। ঠিক আছে, এটা উনি কি না আইনস্টাইন উনি ধরে নিলেন। এবং উনি কি বললেন না এই যে তোমার যখন এই যে ফোটন কণাগুলো আসছে, এই ফোটন কণা কি হলো তো আমরা সম্বন্ধে আমরা জানি, আগেও তো জেনেছি ফোটন কণা বৈশিষ্ট্য তো আমরা জানি, তাই না? তাহলে এই যে ফোটন কণাটা এসে যে ধাতুর পৃষ্ঠে যে আঘাত করলো, ধাতুর পৃষ্ঠে যে ইলেকট্রন সঙ্গে এসে আপাতিত ফোটনের সংঘর্ষ হয়। যখন এই ফোটনটা এই ধাতুর পৃষ্ঠে আসবে, এখানে ইলেকট্রন গুলো আছে, এবার এই ইলেকট্রনের সঙ্গে ফোটনের একটা সংঘর্ষ হবে। এবার এই সংঘর্ষটা আমার দুই ধরনের হতে পারে। কিরকম সংঘর্ষটা দুই ধরনের হতে পারে? হয় ফোটন কণাটি সম্পূর্ণ শক্তি নিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ কি যে ফোটন কণাটা এখানে আসছে এখানে কোন রকম শক্তি না দিয়ে ও ডাইরেক্ট আবার ফোটন কণা আকারে এখান থেকে বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ঘটনা ঘটতে পারে। আর একটা কি ঘটনা ঘটতে পারে না নতুন কি করতে পারে না এইচ নিউ শক্তি পুরোটাই হস্তান্তর করবে। অর্থাৎ কি এই যে ও এই এইচ নিউ পরিমাণ শক্তি নিয়ে যে ও আসছে সেই শক্তিটা কি করবে না পুরোটাই ইলেকট্রনকে ও দান করে দেবে। ঠিক আছে, তো তাহলে এখানে দুটা ঘটনা উনি বললেন। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে উনি কি বললেন না এই যে ধাতব পৃষ্ঠটা ছিল তার উপরে ইলেকট্রনটা যখন আসছিল তখন সেটা হচ্ছে কি এইচ নিউ শক্তি নিয়ে আসছিল। তো তাহলে এবং এইচ নিউ শক্তি নিয়ে আসছে, এবং ওখান থেকে যখন ইলেকট্রনটা ওই যে ফোটন কণাটা যখন আসছে ধাতব পৃষ্ঠের ওই যে ইলেকট্রনের উপরে যখন আঘাত করলো তখন সেটা কি করবে না দুই ভাবে সেটা হচ্ছে কি ওখান থেকে ফোটনটা বাইরে বের হয়ে আসতে পারে। একটা কি হতে পারে না ফোটনটা ডাইরেক্ট আবার বাইরে বের হয়ে আসতে কোন রকম শক্তি লস না করে বাইরে বের হয়ে আসতে পারে। আবার কি করতে পারে না ফোটনটা পুরো শক্তিটা ওই ইলেকট্রনটাকে দিয়ে দিতে পারে। তো এই দুটো ঘটনা ঘটতে পারে। এবার আমরা ধরে নিলাম কি যদি ইলেকট্রনটা বের হতে হয় তাহলে ওই হচ্ছে ফোটনটা ওটাকে পুরোপুরি শক্তিটা দিয়ে দিয়েছে। এবার আইনস্টাইন উনি কি বললেন না আইনস্টাইন বললেন যে উনার এই যে তত্ত্বটা এখান থেকে উনি কি বললেন না যদি যে ফোটনটা যে আসছে সেই ফোটনটা যদি ওই ইলেকট্রনটাকে এইচ নিউ পরিমাণ শক্তি দিয়ে দেয় তো তাহলে কি হবে সেই এইচ নিউ পরিমাণ শক্তিটা কি করবে না সেই ধাতব পৃষ্ঠের উপরে দুটো ঘটনা ঘটাবে। কি বললাম এই যে ধাতব পৃষ্ঠের উপরে যে ফোটন গুলো যে আসছে সেই ফোটন গুলো ওরা দুটো ঘটনা ঘটাতে এই এনার্জিটাকে ব্যবহার করবে। প্রথমে কি করবে দেখো এই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কি আছে না এনার্জি দিলে তারপরে ইলেকট্রনটা কিন্তু বেরোবে। অর্থাৎ কি এই যে এইচ নিউ পরিমাণ শক্তি আসছে সেই এইচ নিউ পরিমাণ শক্তির কিছুটা অংশ ব্যয়িত হবে কিসের জন্য না এই ইলেকট্রনটার সূচনা কম্পাঙ্ক অর্থাৎ কি সূচনা শক্তি বা সেটাকে আমরা কার্য অপেক্ষক বলবো, সেই কার্য অপেক্ষক থেকে কিছু পরিমাণ শক্তি তো বেশি দিতে হবে, তাই না? মানে এই ইলেকট্রনটা এখানে তো ধরে নাও ইলেকট্রনটা কি হচ্ছে তোমার হচ্ছে এই ওর তার স্ট্রাকচারের মধ্যে আছে সেই ইলেকট্রনটাকে তো ওই ক্যাটায়ন গুলো তো প্লাস মানে কি এই যে ধাতব যে আছে ধাতু তো প্লাস মাইনাস হয়ে আছে, এবার এই প্লাস গুলো তো ইলেকট্রনটাকে টেনে ধরে রাখছে। তো তাহলে এই ফোটনটাকে প্রথমে তো একটা কিছু পরিমাণ শক্তি দিতে হবে যে শক্তিটা নিলে ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠের বাইরে বের হয়ে আসবে, এবং কিছুটা শক্তি ব্যয়িত হলো কিসের জন্য না এই কিছুটা পরিমাণ শক্তি ব্যয়িত হলো কার জন্য না তোমার কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হলো কার্য অপেক্ষকটার জন্য। অর্থাৎ কি কার্য অপেক্ষক কাকে বলে বলো? কার্য অপেক্ষক কাকে বলেছিলাম না যে ন্যূনতম পরিমাণ শক্তিটা নিলে ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বের হয়ে আসবে। তাহলে এই W0 পরিমাণ যদি কার্য অপেক্ষক যেটাকে আমরা তোমার ওয়ার্ক ফাংশন বলি তো ওয়ার্ক ফাংশনটার জন্য ব্যবহৃত হলো, এবং বাকি শক্তিটাও কি করলো না ওটাকে হচ্ছে কি ও গতি শক্তিতে রূপান্তর করে দিল। অর্থাৎ কি এখান থেকে যে এইচ নিউ পরিমাণ শক্তি দেওয়া হলো তার মধ্যে কিছুটা কার্য অপেক্ষকের জন্য ব্যবহৃত হলো, এবং বাকিটা কি হলো না তোমার হচ্ছে গিয়ে গতি শক্তি অর্থাৎ কি কাইনেটিক এনার্জির জন্য ব্যয়িত হলো। অর্থাৎ কি আমরা এই যে সমীকরণটা পাওয়া গেল এটাই হচ্ছে কি আমাদের আইনস্টাইনের সমীকরণ না ফটোইলেকট্রিক এফেক্টের জন্য এই সমীকরণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি না এই যে এইচ নিউ ইজ ইকুয়ালস টু আচ্ছা এই যে কার্য অপেক্ষক এটা তো শক্তি, তাই না? এটা শক্তিটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে এইচ নিউ নট অর্থাৎ কি এই এইচ নিউ নট মানে কি এটা মানে কি বোঝাচ্ছে না ওই সূচনা কম্পাঙ্ককে বোঝাচ্ছে। তাহলে যে কম্পাঙ্কের যে ন্যূনতম কম্পাঙ্কের লাইটটা ফেলতে হবে সেই কম্পাঙ্কটাকে বোঝাচ্ছে। প্লাস এখানে আমরা কাইনেটিক এনার্জি আছে আমরা তো জানি যে কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি কি না হাফ mv স্কয়ার। অর্থাৎ কি যদি যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটার মাস যদি m হয় এবং তার বেগ অর্থাৎ কি তার যে গতিবেগটা সেই গতিবেগটা যদি v হয় তাহলে v ম্যাক্স আমি ধরলাম এটা v ম্যাক্স হয়, তো তাহলে কি হবে না সর্বোচ্চ গতিবেগটা যদি তোমার v ম্যাক্স হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হাফ m v ম্যাক্স। তো
তো তাহলে এই যে আমাদের যে সমীকরণটা পেয়ে গেলাম, এটাই আমরা মনে রাখবো, যেটাতে অনেক অঙ্ক হবে। তো এই তোমার পরীক্ষায় তোমার যদি যখন ক্লাস 12 তোমার ফিজিক্সে যখন পরীক্ষা দিতে যাবে, তখন ফিজিক্সের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তোমার ওই আইনস্টাইনের যে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য যে সমীকরণটা দিয়েছিল, সেই সমীকরণটির প্রতিটি টার্ম সমেত সমীকরণটা তোমাকে লিখতে বলতে পারে। তো তাহলে এখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারলাম, যে এখানে এইচ নিউ মানে কি, যে ফোটনটার মধ্যে আপাতিত হচ্ছে সেই ফোটনটার শক্তিকে আমরা এইচ নিউ দিয়ে প্রকাশ করব, যেখানে এইচ হচ্ছে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং নিউটা হচ্ছে কি যে আপাতিত আলোর হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এখান থেকে এই নিউ নটটা কি না সূচনা কম্পাঙ্ক, অর্থাৎ কি যে ন্যূনতম কম্পাঙ্কের আলো ওখানে ফেলতে হবে, যে সেই নিউ নটটাকে আমরা বলবো কি সূচনা কম্পাঙ্ক। এবং এখানে এমটা কি না ইলেকট্রনটার মাস, এবং ভিটা কি না এই যে ইলেকট্রনটা যে বেরোলো সেই ইলেকট্রনটার সর্বোচ্চ গতিবেগ, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে হাফ এম বি স্কয়ার, এটা হচ্ছে কি না ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছি যে আইনস্টাইন কিভাবে সমীকরণটা দিল। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু পড়ে নেব, সেটা হচ্ছে কি না নিবৃত্তি বিভব বা হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটা কি জিনিস। ঠিক আছে, স্টপিং পোটেনশিয়ালটা কি জিনিস না দেখো। আচ্ছা, এখানে আমরা কি দেখলাম না দেখো, আমরা এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, তোমার একটা জিনিস বলে দিই না, সম্পৃক্ত প্রবাহ কি জিনিস, বা তোমার স্যাচুরেটেড কারেন্ট কি জিনিস, এবং নিবৃত্তি বিভব কি জিনিস, সেটা সম্বন্ধে একটু বলে দিই। ঠিক আছে, আচ্ছা এগুলো জেনে রাখি, কারণ আমাদের ক্লাস 12 এগুলো কাজে লাগবে। দেখো কি না, এই যে আমি পুরো গল্পটা আমি আঁকাচ্ছি না, জাস্ট এইটুকু আমি ধরে নাম এইখানে মেটাল পাতটা আছে। এবার এই মেটাল পাতের মধ্যে আমি লাইটটা ফেললাম, সেখান থেকে ইলেকট্রনটা বের হয়ে গিয়ে এখানে আসলো। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করেছিলাম না একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছিলাম, সেই ব্যাটারির সঙ্গে কানেক্ট করে আমরা এখান থেকে ওই ইলেকট্রন এখানে অ্যামমিটারটা লাগিয়ে আমরা তো প্রবাহ মাত্রাটা মাপছিলাম। এবার আমরা কি করলাম দেখো, এবার তাহলে কি হচ্ছে গিয়ে এখানে যদি আমরা ব্যাটারির মধ্যে একটা ভোল্ট প্রয়োগ করি, একটা বিভব প্রয়োগ করলাম, তাহলে এখানে যদি একটা প্লাসের পরিমাণটা যদি বাড়াতে থাকি, এখানে যদি মাইনাসের পরিমাণটা যদি বাড়াতে থাকি ব্যাটারি থেকে, তো তাহলে এখানে এই যে লাইটটা এখানে আসার সঙ্গে সঙ্গে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তাহলে সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো এখানে বাইরে বেরিয়ে আসবে। আর এখানে যদি প্লাসের পরিমাণটা যদি বাড়াতে থাকি, তো তাহলে কি হবে, প্লাসের পরিমাণটা যদি বাড়াতে থাকি, তাহলে কি এই বেশি বেশি করে ইলেকট্রনগুলো টানবে, তাহলে এর মধ্যে যে প্রবাহ মাত্রাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। তো তাহলে অর্থাৎ কি যে আমি একটা নির্দিষ্ট বিভবটা, এখানে এই যে ব্যাটারিটা আছে তার বিভবটা আমি বাড়াচ্ছি, তাহলে এই সর্বোচ্চ হয়ে যাবে এবং তারপরে আর কোনো পরিবর্তন হবে না। তো সেই নির্দিষ্ট বিভবে, অর্থাৎ কি যে যখন তোমার এর যে প্রবাহ মাত্রাটা সর্বোচ্চ মানে পৌঁছাবে এবং তার মানটার কোনো পরিবর্তন হবে না, সেই যে কারেন্টটাকে সেটাকে আমরা বলবো কি সম্পৃক্ত কারেন্ট বলবো। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আরেকটা জিনিস আমরা বলিনি না, এখানে বিভব তো বাড়াচ্ছিলাম, এবার এই বিভবটাকে যদি আমরা নেগেটিভ বিভবের মানটা যদি বেরোতে থাকি, নেগেটিভ বিভব মানে কি, এখানে আমরা প্লাসের জায়গায় আমরা কি করে দিলাম না মাইনাস এবার বাড়াচ্ছি, অর্থাৎ কি উল্টো করে, অর্থাৎ কি এবার ব্যাটারিটাকে আমি উল্টো করে যদি লাগিয়ে দিই, কি করে উল্টো করে মানে এদিকে প্লাস লাগিয়ে দিলাম, এখানে মাইনাস লাগিয়ে দিলাম। তাহলে এখানে যদি আমি এই যে তড়িৎদ্বারটা আছে, এখানে যদি আমি যেটা ইলেকট্রন সংগ্রহ করছে তার বিভবটাকে যদি মাইনাস করে দিই, ঠিক আছে, তো মাইনাস করে দিলে এবার কি হচ্ছে যে এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কি হবে না, যদি ধরো আমি বিভবটা প্রথমে শূন্য করলাম, তাও দেখলাম যে ইলেকট্রনটা এদিকে আসছে, এবার আমি শূন্য থেকে ধীরে ধীরে মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি, শূন্য থেকে ধীরে ধীরে মাইনাসের দিকে নিয়ে গেলাম, তো তারপরে দেখা গেল কি না এই ইলেকট্রনের প্রবাহটা তাও চলছে, কেননা ইলেকট্রন তো এবার তো প্রবাহটা কম হয়ে যাবে, কারণ ইলেকট্রন তো একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে। এবার তাও দেখা গেল কি না তাও ইলেকট্রনটা যাচ্ছিল, কেননা ইলেকট্রনটা যখন এই ধাতব পৃষ্ঠ থেকে বের হয়েছে, বেরোনোর সময় তো একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়েই তো বেরোয়েছে, তো তাহলে এই যে গতিশক্তিটা নিয়ে বেরোচ্ছে, তাহলে এই গতিশক্তিটাকে আমাকে যদি মিনিমাইজ করতে মানে স্টপ করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট ভোল্ট আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এই ভোল্টটা ধীরে ধীরে ভোল্টের নেগেটিভ মানটা আমি ধীরে ধীরে বাড়াচ্ছি, তাহলে যে নির্দিষ্ট ভোল্টে গিয়ে তোমার কি হবে না এই যে ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যাবে, তো সেই নির্দিষ্ট ভোল্টটাকে, অবশ্যই সেটা নেগেটিভ ভোল্ট, কিন্তু সেই নির্দিষ্ট নেগেটিভ ভোল্টটাকে আমরা বলবো কি নিবৃত বিভব, বা সেটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। অর্থাৎ কি যেহেতু তোমার ওই আলোক তড়িৎ ক্রিয়াটা বন্ধ করে দিচ্ছে যে নির্দিষ্ট ভোল্ট অ্যাপ্লাই করলে, সেই নির্দিষ্ট ভোল্টটাকে আমরা কি বলবো না নিবৃত্তি বিভব বলবো বা স্টপিং পোটেনশিয়াল বলবো। ঠিক আছে, তাহলে স্টপিং পোটেনশিয়াল দিয়ে আমরা তাহলে কি বলতে পারবো না, বলতে পারবো যে ওই যে ইলেকট্রনটা বেরোয়ছিল, সেই ইলেকট্রনটার গতিশক্তিটা কতটা, সেটা কিন্তু আমরা ওই নিবৃত্তি বিভব, অর্থাৎ এখানে আমরা একটা ওই ভোল্ট মিটার ব্যবহার করবো, সেই এখানে কোন ভোল্টে গিয়ে তোমার হচ্ছে কি ইলেকট্রনের যে প্রবাহটা বন্ধ হয়ে গেল, সেই ভোল্টটার মান আমরা বের করে নিতে পারবো, এবং সেই ভোল্টটাকে আমরা কি করতে পারবো না সেই ভোল্টের মান থেকে আমরা কত পরিমাণ শক্তি কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা এখান থেকে বের হয়েছিল, সেই কাইনেটিক এনার্জিটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো?
আচ্ছা, তাহলে তোমরা নিবৃত্তি বিভব কি জিনিস সেটা তো বুঝতে পারলাম। তাহলে এখানে দেখো আমরা কি বললাম, না নিবৃত্তি বিভব দিয়ে আমরা কি বলতে পারছি, না এই এর গতিশক্তিটা কমিয়ে দিচ্ছে, মানে কি একদম স্টপ করে দিচ্ছে। অর্থাৎ কি আমরা এখান থেকে বলতে পারি যে এর মধ্যে আমি ভি নট পরিমাণ আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেই এখানে থেকে ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা এবার ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে ও কত পরিমাণ শক্তি কমে গেল, এখানে যে ইলেকট্রনটা এখানে আসার জন্য এর শক্তি ধীরে ধীরে কমতে কমতে জিরো হয়ে গেল, তাহলে কত পরিমাণ শক্তি কমলো সেটাকে আমরা ই ভি নট দ্বারা প্রকাশ করতে পারবো। এত পরিমাণ শক্তিও কমে গেছে। এবং এই যে এই শক্তিটা এটা কার সঙ্গে সমান হবে, না হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এর সঙ্গে, অর্থাৎ গতি শক্তিটার সঙ্গে সমান হবে। কেন এই ভোল্ট অ্যাপ্লাই করার ফলে গতি শক্তিটা কমে গেছিল। অর্থাৎ কি এই যে ই ভি নট এটা কার সঙ্গে সমান হবে, না হাফ এম ভি স্কোয়ারের সঙ্গে সমান হবে। অর্থাৎ কি আমরা এই যে শক্তি, আমরা এই যে আইনস্টাইনের যে সমীকরণটা ছিল সেটাকে আমরা অন্য একটা রূপে প্রকাশ করতে পারবো। সেই রূপটা একটু চলো দেখে নিই। কি না দেখো, এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে তোমার এই যে গতিশক্তিটা, অর্থাৎ কি যে গতিশক্তি অর্থাৎ কি হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স এটা সমান আমরা কি লিখতে পারবো বলো, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এটা আমরা লিখতে পারবো। এবার তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো, এই যে হচ্ছে কি ই ভি নট ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এটা আমরা লিখতে পারবো। অর্থাৎ কি আমরা এখান থেকে তাহলে এই যে এখানে এই যে ভি নটটা কি বলো, এটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব বলবো। এবং এগুলো মান তো আমাদের জানা আছে। তাহলে এটাও একটা হয়ে গেল কি নতুন সমীকরণ, যেটা আমরা ওই আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে অঙ্কগুলো করার সময় কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার চট করে একটু কয়েকটা গ্রাফ অঙ্কন করে নিত, যে তোমার এই যে নিবৃত্তি বিভবের সঙ্গে গ্রাফ গুলো, কয়েকটা গ্রাফ তোমার একটু ইম্পর্টেন্ট আছে, সেই গ্রাফ গুলোর সম্বন্ধে একটু আলোচনা। তাহলে এখান থেকে আমরা দেখো কি কি পেলাম, আমরা কি কি সমীকরণ পেলাম। একটা সমীকরণ পেয়েছি না তোমার হচ্ছে গিয়ে এইচ নিউ ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে আমরা এইভাবে লিখি না গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান সমান কি পেয়েছি, না এইচ কিউ মাইনাস তোমার এইচ নিউ নট, এটা পেয়েছি। আর একটা সমীকরণ পেলাম এখান থেকে, আর কি পেলাম না আরেকটা পেলাম হচ্ছে গিয়ে ই ভি নট ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এটা আমরা পেয়েছি, তাই তো। আচ্ছা, এই দুটো সমীকরণ পেয়েছি। আচ্ছা, এবার আমরা একটা গ্রাফ অঙ্কন করবো। দেখো, গতিশক্তির সঙ্গে এই কম্পাঙ্কের আমরা একটা গ্রাফ অঙ্কন করব। ঠিক আছে, কি বললাম, আমরা গ্রাফ তৈরি করব, যেটা হচ্ছে একদিকে নেব গতিশক্তি এবং হচ্ছে গিয়ে কম্পাঙ্ক মধ্যে আমরা গ্রাফটা অঙ্কন করব। আচ্ছা, এবার তোমরা এখানে একটা গ্রাফ অঙ্কন করার জন্য কয়েকটা ট্রিক্স আছে, সেই ট্রিক্স গুলো একটু ভালো করে শুনে নাও, যেটা তোমাদের ক্লাস 12-এ বা পরবর্তীতে কোনো গ্রাফ তৈরি করতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কিন্তু তোমরা একটু মাথায় ঢুকিয়ে নাও। এই জায়গাটা আমি এখনই বলে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। দেখো কি বললাম, না একটা জিনিস মনে রাখবে যে কোন একটা গ্রাফ সেটা হচ্ছে মূল বিন্দুগামী হবে না কোন রকম হবে, সেটা আমরা ওই সমীকরণটা দেখে বুঝে নিতে পারবো। কিরকম, যে আমরা সবসময় মনে রাখবো যে y is equals to mx plus c, এটা কার সমীকরণ বলতে পারবে? তোমার অঙ্কে এগুলো করবে না, এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি একটা সরল রেখার সমীকরণ। ঠিক আছে, এই y is equals to mx এর মতো কোন সমীকরণ যদি মেনে চলে, তো তাহলে তার ক্ষেত্রে যে গ্রাফটা হবে, অর্থাৎ কি এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস, তো তার ক্ষেত্রে গ্রাফটা হবে কি না তোমার হচ্ছে কি এই রকম গ্রাফ হবে। অর্থাৎ কি দেখো, এখান থেকে আমি কি বলে দিচ্ছি, এখান থেকে এমটা বলা হচ্ছে নতি মানে কি না, নতি মানে হচ্ছে স্লোপ, অর্থাৎ কি ও মানে হচ্ছে এই যে মূল বিন্দু থেকে মানে কোন অ্যাঙ্গেল করে উপরের দিকে যাবে সেই অ্যাঙ্গেলটা, অর্থাৎ কি এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে উপরের দিকে গেছে, তো সেই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে কি করতে পারবো না, ওই অ্যাঙ্গেল দিকে বলতে পারবো যে গ্রাফটা কিরকম হবে। অর্থাৎ কি এর নতি এমটা দিয়ে আমরা নতিকে প্রকাশ করি, এবং এই সিটা দিয়ে হচ্ছে কি না ছেদিতাংশ বলা হয়। তো সেই ছেদিতাংশ মানে কি ও মূল বিন্দু থেকে কোন দিকে কাটবে, উপরের দিকে কাটবে না নিচের দিকে কাটছে, সেটাকে প্রকাশ করে। অর্থাৎ কি এখান থেকে এই যে এতটুকু অংশ সেটাকে বলা হয় হচ্ছে কি ওই সিটা, মানে ছেদিতাংশটা হচ্ছে এতটুকু অংশ, এবং এখানে কোন অ্যাঙ্গেল করে উপর দিয়ে যাচ্ছে সেই নতিটা, সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো তাহলে এবং সেটা এটা যদি এই সমীকরণটা যদি সির মানটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে বলতো, সেটা কি হবে y is equals to mx এর মতো হয়ে যাবে। যদি কোথাও তুমি দেখতে পাও y is equals to mx এর মতো সমীকরণ, সেটা কি হবে না মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, তাহলে এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে গিয়ে তোমার x অ্যাক্সিস। আরেকটা জিনিস একটু বলে দিই, এবার এই সমীকরণটা আমরা এই জায়গাটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এম এর মানের উপর নির্ভর করে তোমার এই যে গ্রাফটা আছে সরলরেখাটা, সেটা কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারবো। কি বললাম, যদি এম এর মান পজিটিভ হয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি এম এর জায়গায় যদি এখানে প্লাস থাকে, তাহলে আমরা বলবো যে সরলরেখাটা উপরের দিকে উঠতে থাকবে ধীরে ধীরে।
এখন এম এর জায়গায় যদি মাইনাস হয় তাহলে আমরা বলবো কি সরলরেখাটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন সির জায়গায় যদি তোমার প্লাস থাকে তাহলে বোঝাচ্ছে এটা মূল বিন্দু থেকে উপরের দিকে কাটবে, আর সির জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমরা কি বুঝবো না সেটা হচ্ছে তোমার নিচ থেকে কাটবে, ঠিক আছে। তাহলে আমি এখানে চারটা কথা বললাম। এম এর মান যদি প্লাস হয় তাহলে সরলরেখাটা উপরের দিকে উঠবে, এম এর মান যদি মাইনাস হয় তাহলে সরলরেখাটা নিচের দিকে নামবে, সির মান যদি প্লাস হয় তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে কাটবে, আর সির মান যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে নিচের দিকে কেটে কাটবে আর কি, ঠিক আছে। এটুকু বুঝতে পেরেছি। এবার আমরা এখন কি করব না গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি এবং কম্পাঙ্ক অর্থাৎ কি এই যে নিউ এর মধ্যে আমরা লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে। এবার দেখো লেখচিত্র কিভাবে অঙ্কন করছি, তারপর এই জায়গাটা আমরা কিভাবে করব। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে কাইনেটিক এনার্জি কে রাখছি, তাহলে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসে আমরা গতিশক্তিটাকে রেখেছি, কাইনেটিক এনার্জিকে ওয়াই রেখেছি। এবার আমরা কি করব না এই সমীকরণের সঙ্গে তুলনা করব। দেখো এবার আমরা এক্স অ্যাক্সিসে কি রেখেছি, এক্স এর কম্পাঙ্ক রেখেছি, তাহলে কি সমান সমান ওয়াই ইকুয়ালস টু এইচ টাকে আমরা এম ধরে নিলাম এবং এই নিউ এর জায়গায় আমরা এক্স অর্থাৎ কি নিউটাকে যেহেতু আমরা এদিকে রেখেছি এটা হচ্ছে নিউকে আমরা এদিকে রেখেছি, তাহলে এক্স এম এর জায়গায় এক্স আছে এবং আমাদের কি হচ্ছে না প্লাস সি, এখানে প্লাসের জায়গায় কি মাইনাস সি আছে, ঠিক আছে। তো তাহলে y ইকুয়ালস টু mx মাইনাস সি লেখচিত্রকে মানে সরলরেখার সমীকরণকেও মানছে। তাহলে কি বললাম বলো, m এর জায়গায় কি আছে প্লাস আছে, তাহলে গ্রাফটা কোন দিকে যাবে উপরের দিকে যাবে, এবং c এর জায়গায় নেগেটিভ আছে মানে কি এটা হচ্ছে মূল বিন্দু। তো তাহলে আমরা যদি মূল বিন্দু যদি টানি তাহলে কি বললাম মূল বিন্দু থেকে নিচের দিকে কাটবে, অর্থাৎ কি তাহলে লেখচিত্রের ধরনটা কিরকম হবে বলো, লেখচিত্রের ধরনটা হবে কি নিচ থেকে কেটে গিয়ে ও উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। তো তাহলে গতিশক্তি এবং কম্পাঙ্কের মধ্যে যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে তার লেখচিত্রটা ধরন এরকম হবে, বুঝতে পেরেছো। আচ্ছা একই রকম ভাবে আমরা যদি তোমার ওই যে নিবৃত্তি বিভব অর্থাৎ কি স্টপিং পোটেনশিয়াল এবং হচ্ছে কি কম্পাঙ্কের মধ্যে যদি লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে কিরকম হবে বলো। স্টপিং পোটেনশিয়াল কি ছিল বলো, স্টপিং পোটেনশিয়াল মানে কি যে ভি নট ইজ ইকুয়ালস টু কি ছিল এইচ নিউ মাইনাস এইচ নিউ নট ছিল। এবার স্টপিং পোটেনশিয়াল মানে কি ভি নট, তাহলে আমাকে ভি নটটাকে ওয়াই অ্যাক্সিসে রাখতে হবে। তো তাহলে দেখো আমরা তাহলে কি ভি নটটাকে রাখি, তাহলে ভি নট ইজ ইকুয়ালস টু ই দিয়ে দিকে ভাগ করে দিই, তাহলে কি পাবো এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস এইচ বাই ই ইন্টু নিউ নট, এটা আমরা পেলাম। তো তাহলে দেখো তো এই একই রকম ভাবে এটা কি এই জায়গাটা এটাকে যদি ওয়াই অ্যাক্সিসে রাখি একরকম ভাবে এটাকে আমরা এম ধরে নিলাম, এটাকে আমরা এক্স ধরে নিলাম মাইনাস সি, তাহলে এটাও কিন্তু ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি সমীকরণকে মেনে চলেছে। অর্থাৎ কি আমরা যদি এরকমই গ্রাফ অঙ্কন করতে চাই তো তাহলে এক্ষেত্রে আমরা এদিকে যদি ভি নট এবং এদিকে যদি আমরা নিউ কে ফেলি তাহলে তার লেখচিত্র কিন্তু যেহেতু ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স এর মতো হচ্ছে, অর্থাৎ কি যেহেতু এখানে এম এর জায়গায় প্লাস আছে তাহলে কি উপরের দিকে উঠবে এবং এই জায়গাটা তোমার মাইনাস আছে তার মানে কি নিচ থেকে কাটবে, অর্থাৎ কি এর লেখচিত্রের ধরনটাও কিন্তু এরকম হবে, বুঝতে পেরেছো। তাহলে তোমরা এখন যে কোনো লেখচিত্র যদি যার সঙ্গে লেখচিত্র অঙ্কন করতে বলেছে তার যদি সমীকরণটা জানা থাকে তো তাহলে তোমরা কিন্তু যে কোনো লেখচিত্র এখন অঙ্কন করতে পারবে, বুঝতে পেরেছো। গতিশক্তি এবং তীব্রতার মধ্যে তোমাকে লেখচিত্র অঙ্কন করতে বললো। আচ্ছা এই গ্রাফ তো তোমরা বুঝে গেছো, তোমার বলা হলো এই এদিকে নেওয়া হলো গতিশক্তি, ঠিক আছে, এদিকে নেওয়া হচ্ছে তীব্রতা, আলোর তীব্রতা নেওয়া হয়েছে। আচ্ছা আমরা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে গতিশক্তি কি তীব্রতার উপর নির্ভরশীল হবে, তীব্রতা বাড়লে কি গতিশক্তি বৃদ্ধি পায়, কোনো বৃদ্ধি পায় না। তো তাহলে ধরুন তার একটা নির্দিষ্ট গতিশক্তি যদি থাকে তাহলে সেটা কি পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কি এটা সমান্তরাল হয়ে এইভাবে চলতে থাকবে, বুঝতে পেরে গেছো। তো তীব্রতার সঙ্গে গতিশক্তি লেখচিত্র কেমন হবে, দেখো আলোক তড়িৎ ক্রিয়ার এই ঘটনাটাকে আমরা এখন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করব, অর্থাৎ কি আইনস্টাইন কিভাবে সেই কোয়ান্টাম তত্ত্ব দিয়ে আলোক তড়িৎ ক্রিয়াটাকে ব্যাখ্যা করলেন সেটা আমরা একটু আলোচনা করব, যেটা তোমাদের ক্লাস 12 এ ফিজিক্স পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা তোমার পরীক্ষায় আসে ক্লাস 12 এ। তো তাহলে দেখো যে এই কোশ্চেনটা কিভাবে আমরা এটা ব্যাখ্যা করব না, আমাদের প্রথমে আমরা আলোক তড়িৎ ক্রিয়া ওই যে বলেছিলাম তরঙ্গ তত্ত্ব যে যখন আমরা ব্যাখ্যা করতে গেলাম তখন এই পয়েন্টগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারিনি, এবার সেই পয়েন্টগুলোকে আমরা এখন কি করবো না কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করবো। দেখো যে ফটো ইলেকট্রনটা যে বেরোচ্ছিল সেই ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সেটা কি একটা নির্দিষ্ট, অর্থাৎ কি তীব্রতা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তার যে গতিবেগটা ছিল সেই যে ইলেকট্রনের যে গতিশক্তি সেটা কিন্তু তোমার বৃদ্ধি পায়নি। তো সেটা কেন সেটা আমরা এখন একটু এক্সপ্লেন করবো। দেখো আমরা এখান থেকে আমরা আইনস্টাইনের যে সমীকরণটা ছিল সেটা আমরা একটু লিখবো, কি ছিল বলো, এইচ নিউ ইজ ইকুয়ালস টু কি ছিল না এইচ নিউ নট কাইনেটিক এনার্জি, তাই তো কাইনেটিক এনার্জি। এবার তাহলে এখান থেকে আমরা কাইনেটিক এনার্জি কি পাবো বলো, কাইনেটিক এনার্জি সমান সমান আমরা কি পাবো না এইচ নিউ নট, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তো তাহলে এবার এই সমীকরণটা ভালো করে লক্ষ্য করো, দেখো ভালো করে লক্ষ্য করো মানে কি এখান থেকে তোমার এই যে এনার্জি একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে তো নিউটা কনস্ট্যান্ট, যদি লাল আলো ফেলি তাহলে ওখানে নিউটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এই পুরো মানটা কনস্ট্যান্ট
একরকম ভাবে এটাও তো একটা নিউ, মানে যে তোমার সূচনা কম্পাঙ্ক, অর্থাৎ কি লাল আলো যে ফেলছি, লাল আলোতেই যদি ও ইলেকট্রনটা বের করতে শুরু করে, তাহলে এই যে নিউটা, এইচ নিউটা পাওয়া যাবে, সেটাও তো একটা ধ্রুবক হয়ে গেল। ঠিক আছে, এটাও একটা ধ্রুবক। তো তাহলে এই যে পুরো টার্মটা এটা একটা ধ্রুবক হয়ে যাচ্ছে না? তো তাহলে কাইনেটিক এনার্জি তাহলে কি এটা একটা ধ্রুবক হয়ে যাচ্ছে। তো তার মানে কি, এবার আমি এখানে যেহেতু এটা ধ্রুবক হয়ে গেল, তার মানে যতই আমি তীব্রতা বাড়াই না কেন, তাহলে তার গতিশক্তি কিন্তু কোনো আর পরিবর্তন হবে না, অর্থাৎ গতিশক্তি একটা নির্দিষ্ট মানে গিয়ে ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমরা কি করলাম না, এই যে তোমরা এই যেহেতু আইনস্টাইনের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারছি, তাহলে আইনস্টাইন তো এটা যদি তোমার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এটা তৈরি করেছেন, তো তাহলে আমরা কি এটা ওই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম। এখন ভাবে আলোক তড়িৎ ক্রিয়ার যে তাৎক্ষণিক আচরণ, অর্থাৎ কি যে কোনো একটা ধাতব পৃষ্ঠের মধ্যে আজকে তোমার আলোটা পড়লো, তবে সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা এখানে বেরোনো শুরু করলো, তো সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো। দেখো এখানে যে ইলেকট্রনটা মানে আলোটা যে আসছে, তার একটা ফোটন কণা আকারে আসছে। এবার এই ফোটন কণাটা এসে এই ইলেকট্রনের সঙ্গে একটা স্থিতিস্থাপক মানে তোমার একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ করছে, এবং তার ফলে সঙ্গে সঙ্গে কি করছে, যখন এই ইলেকট্রনকে সংঘর্ষ করছে এবং সঙ্গে সঙ্গে তোমার কি হচ্ছে, ইলেকট্রনটা এখানে বাইরে বের হয়ে আসছে। যেহেতু তাহলে ফোটন কণাটা একমাত্র একটা কণাকে এভাবে স্থিতিস্থাপক সংঘর্ষ করবে, তাই জন্য ফোটন কণা আকারেই কিন্তু, অর্থাৎ কি কণা তত্ত্বের সাহায্যেই কিন্তু আমরা এই তাৎক্ষণিক আচরণটাকে ব্যাখ্যা করতে পারছি। একরকম ভাবে তীব্রতার উপর কি হচ্ছে না, ইলেকট্রনের প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে দেখো, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো। এই যে তোমার কোয়ান্টাম তত্ত্বে একটা জিনিস বলা হয়েছিল, দেখো কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছিল কি না, তোমার কোনো একটা আলোর মানে কোনো একটা আলোর তীব্রতা মানে তীব্রতা বৃদ্ধি পাবে, আলোর তীব্রতা সেটা সমানুপাতিক কি না, তোমার তোমার ফোটনের সংখ্যা, কি বললাম, ফোটনের সংখ্যা। ঠিক আছে, তাহলে কি বললাম না, কোন একটা আলোর তীব্রতা বৃদ্ধি পাওয়া মানে কি ফোটনের সংখ্যাটা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আমরা মানে কি তোমার হচ্ছে গিয়ে ওই ফোটনের নিউ বৃদ্ধি পাওয়া মানে কম্পাঙ্ক বৃদ্ধি পাওয়া, তার শক্তি বৃদ্ধি পাওয়া, আর তার হচ্ছে ফোটন কণার সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি তার তীব্রতাটা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? তো তাহলে এবার যদি তীব্রতা যদি বাড়াতে থাকি, তাহলে কি হচ্ছে কি, এই যে এখানে যে লাইটটা আসছে, তার যদি তীব্রতা বাড়ে, তার মানে কি আমি ফোটন কণার সংখ্যাটা বৃদ্ধি করছি। এবার ফোটন কণার সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে এখানে কি স্থিতিস্থাপক সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ কি একটা ফোটন মিলে একটা ইলেকট্রনকে ইজেক্ট করবে, বাইরে বের করে নিয়ে আসবে। তাহলে যত ফোটন দেবো তত বেশি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে কি প্রবাহ মাত্রাটা বৃদ্ধি পাবে। তো তার মানে কি, এটা আমরা ওই ফোটন তত্ত্ব থেকেই কিন্তু, অর্থাৎ কি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ইলেকট্রনের প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি। তাহলে ব্যাপারটা বুঝতে পেরে গেছো যে আমরা যে এই যে আলোক তড়িৎ ক্রিয়ার বিভিন্ন রকম ঘটনাগুলো যে দেখা যাচ্ছিল, সেটা কিন্তু আমরা পুরোটাই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম। তাহলে চলো আমরা একটা অঙ্কের উদাহরণ নিয়ে নিই। এখানে কি বলেছে না, পটাশিয়াম ধাতুর কার্য অপেক্ষক এর মান বলে দিয়েছে 2.2 ইলেকট্রন ভোল্ট। এর আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভিক কম্পাঙ্ক অর্থাৎ সূচনা কম্পাঙ্ক, প্রারম্ভিক কম্পাঙ্ক মানে কি, সূচনা কম্পাঙ্কের মানটা তোমাকে বের করতে বলেছে। আর কার্য অপেক্ষক মানে কি বলতো, ওই যে আমরা আইনস্টাইনের যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণটা কি ছিল বলো, h nu ইকুয়ালস টু h nu নট মাইনাস আমরা কি দেখেছিলাম না, প্লাস কাইনেটিক এনার্জি, তাই তো, এটা আমরা দেখেছিলাম। তো তাহলে এই যে এখানে এইচ নিউ, এটাকে আমরা কি বলেছিলাম না, ডাব্লু নট দিয়ে প্রকাশ করেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম কি কার্য অপেক্ষক, এটাকে অনেক সময় ফাই দিয়ে প্রকাশ করা হয়। তো এই তোমার এই কার্য অপেক্ষকটার মান তোমাকে বলে দেওয়া আছে, সেটা কত না 2.2 ইলেকট্রন ভোল্ট। তো তাহলে তুমি প্রথমে কি করবে, যে 2.2 ইলেকট্রন ভোল্টটা যে আছে না, সেটাকে তুমি হচ্ছে প্রথমে আর দিয়ে প্রকাশ করে নাও। কেন? কারণ আমরা এটাকে যখন আমরা ওই মানে সবসময় আর বা জুলেই তো আমরা এনার্জিটাকে প্রকাশ করি, তো ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে হলে আমাকে একটা প্রবলেম হবে ইউনিট গুলো বসাতে। তাই জন্য প্রথমে তুমি এক কাজ করো, যে 2 মানে ডাব্লু নট অর্থাৎ কার্য অপেক্ষকের মানটা কত দেওয়া আছে না, 2.2 ইলেকট্রন ভোল্ট। এটাকে তুমি যদি জুলে কনভার্ট করতে চাও, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.2 ইনটু 10⁻12 আর্ক তোমাকে দেওয়া আছে। তাহলে 2.2 ইনটু 10⁻12 কত হচ্ছে কি, এটা ইনটু 1.6 ইনটু 10⁻12 এত আর্ক তুমি পেয়ে গেলে কি, তোমার ওই সূচনা তোমার সূচনা শক্তির মানটা, অর্থাৎ কি তোমার কার্য অপেক্ষকের মানটা তুমি পেয়ে গেলে। এবার এটা সমান সমান কি না, ডাব্লু নট সমান সমান কি না, এইচ নিউ নট, এই এইচ নিউ মানে তোমাকে এটাই বের করতে বলেছে, প্রারম্ভিক কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক মানে এইটাই। অর্থাৎ কি তোমার এই যে তোমার ডাব্লুর যে মানটা পাওয়া গেল, তোমার 2.2 ইনটু 1.6 ইনটু 10⁻12, এটাকে তুমি যদি এইচ দিয়ে ভাগ করে দাও, এইচ এর মান কত না 6.626 ইনটু 10⁻, কত না তোমার হচ্ছে গিয়ে -27 এত আর্ক সেকেন্ড। এবার তুমি এটাকে এটা হচ্ছে কি উপরে আছে কি আর্কে আছে, আর্ক কেটে গেল, আর সেকেন্ড উপরে গেল হার্জ, এত হার্জ আসবে, তাই তো। এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, এবং সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে নিচে না কত আসছে। ঠিক আছে।